তাহলে টনসিল ঠিক হয়ে গেছে তো? এখনো ব্যথা আছে? ওষুধ খেয়েছো? ওষুধপত্র খেয়েছো? গার্গিল করছো দিনে 3 বার? করছো না? আলু পড়াবো? আচ্ছা, আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল না, তাহলে আগামী ক্লাসে খাতা দেবো। তাহলে ভালো হতো না? ও হতো। আচ্ছা, এটা কার? ও না না, অঙ্ক বই বার করো। পেজ নাম্বার কত? 136। আচ্ছা, তোমরা কিন্তু যতদিন অঙ্কবিজ্ঞান রোজই পড়তে যখন আসবা, জ্যামিতি বক্স আর তার যন্ত্রপাতি সবকিছু নিয়ে আসবা। হ্যাঁ, কবে কখন দরকার পড়ে যায় তার ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, এখানকার নিজে করিগুলো ছিল না ছিল না? ছিল। তাহলে বার করো পেজ নাম্বার 136, নিজে করি 11.1। সায়নগুলো করে আনছো তো? কে? আসলে দেখলাম করেছো কি করনি। হ্যাঁ বলো। নিজে করি বলো। আচ্ছা ঠিক আছে, এখানকার একের কোনটা কোনটা হয়ে গেছিল? 1 আর 3। তাহলে 1 এর 2 থেকে শুরু করি। হ্যাঁ, যারা করে আনোনি প্রথম থেকে টুকবা, আর যারা করে এনেছো প্রথম থেকে মেলাবা, ভুল হলে প্রথম থেকেই টুকবা। আচ্ছা, এখানে দেখো 1 এর কোশ্চেন গুলো বলেছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। আচ্ছা, তাহলে 6/7 এর বর্গ করতে হবে। 6/7 এর বর্গ সমান সমান 6/7 তার কি হোল স্কয়ার। এটার মানে কি 6 স্কয়ার বাই নিচের 7 স্কয়ার। 6 স্কয়ার কত হবে? 6 6 7 স্কয়ার মানে 7 7 49। এটা আমাদের অ্যানসার। অসুবিধার কিচ্ছু নেই, হবে 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 চলবে। আচ্ছা, আইভি বলেছে 11/12 এর বর্গ। তুমি যদি করে এনে থাকো না, মেলাও না, কেন এত ফালতু বকছো? ঠিক আছে, তুমি করো, উত্তরটা নিজেরা লিখে নিও, উত্তরটা নিজেরা লেখো। আচ্ছা, 11 স্কয়ার মানে কত? 121। 12 স্কয়ার মানে 144। দীপ করেছো নাকি? খুব ভালো, মিললে রাইট দেবো। এবার উত্তর লেখো। আচ্ছা, এবার 2 এর গুলোতে চলে আসি। 2 এর কোনটা কোনটা হয়েছিল? 1 আর 5 হয়েছিল। এখানে বলেছে কি নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। আচ্ছা, তাহলে 2 এর 2 থেকে শুরু করি। হ্যাঁ, 2 এর 2 9/64। 9/64 এর বর্গমূল। তাহলে বর্গমূলের হিসাব কি রুট হিসাবে হবে, তাই না? বর্গমূল রুট চিহ্ন দিয়ে করতে হয়। এবার রুট চিহ্নের মধ্যে প্রত্যেকটার জন্য আমাকে স্কোয়ার আনতে হয়। 9 মানে কত স্কোয়ার? 3 স্কোয়ার। আর 64 মানে 8 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার বাই 8 স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে হবে কি 3/8। এরপরে হচ্ছে উত্তরটা লিখে নেব। আচ্ছা, 2 এর 3 করেছিলাম, 4 ও তাহলে 3 করাই। 2 এর 3 বলেছে যে 36/121। তাহলে কি লিখবো? 36/121 এর বর্গমূল। রিম্পি ওখান থেকে কিছু দেখতে পাচ্ছ? চেয়ে বসো, ফাঁকা আছে তো, চেয়ে বসো। আচ্ছা, তাহলে এখন এটাকে লিখবো √ওভার 36/121। তাহলে এখন এখানে হবে 36 মানে কত স্কোয়ার? 6 স্কোয়ার। 121 কত স্কোয়ার? 11 স্কোয়ার। যারা করে আনি তারা বুঝতে পারছো না, খুব ভালো। আচ্ছা, এবার চলে আসি, উত্তরটা নিজেরা লিখে নেবা। আচ্ছা, এরপরে চলেছি 2 এর আইভি। 2 এর আইভি কি হয়ে গেছিল? 2 এর আইভি 144/169 এর বর্গমূল। তাহলে √ওভার 144/169 সমান সমান √ওভার 12 স্কোয়ার বাই 13 স্কোয়ার সমান সমান 12/13। 5-এরটা বোধহয় হয়ে গেছে, তাই না? তাহলে এরপর হস্যু দিয়ে আনন্দের সঙ্গে উত্তরটা লিখে নেব।
চলছে তো নিচে। আচ্ছা এবার হচ্ছে 137 পেজ, কি বলো? কেন গো? হ্যাঁ হ্যাঁ, না অত অত সুখ বা শখ কোনোটাই ভালো না। আচ্ছা একের কোশ্চেনে আছে, একের কোনটা কোনটা হয়েছিল? তাহলে 1-2 থেকে শুরু করি। আচ্ছা নিজে করি 11.2-তে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। ও আচ্ছা, তাহলে গুণ করতে হবে, খুব সহজ। 25/162, 5-টা করানো হয়ে গেছে। আচ্ছা 25/162, দেখো 25 মানে তো 5 গুণ 5, কোনো ঝামেলা নেই। এবারে 162 মানে কত সেটা রাফে একটু ভাঙতে, 2 দিয়ে ভাঙলে 8, 1 2 দিয়ে ভাঙা যাবে, 3 দিয়ে 2 7, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, তাই না? তাহলে পেলাম কত? 4টে 3, একটা 2। তার মানে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 2। তার মানে দুটো 3 মানে 3 স্কোয়ার, দুটো 3 মানে 3 স্কোয়ার, একটা 2 পড়ে থাকলো। তার মানে 25 মানে 5 স্কোয়ার আমরা লিখবো একবারে, আর ওখানে 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 2 না দিলে হবে। 9 নং 81 লেখা যাবে, যাবে অবশ্যই যাবে, যাবে না কেন? কিন্তু বিষয়টা হচ্ছে কি বলতো, অভ্যাস খারাপ হয়ে যাবে। যখন আচ্ছা তাহলে এখন দেখো নিচে পড়ে আছে গে একা, যেখানে কোনো স্কোয়ার নেই সেটা কত? 2, তার মানে কি 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উত্তরে আমরা কি লিখবো? 2 দ্বারা গুণ করলে বলে বলো হতো, হবে হবে হবে। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যদি তোমরা ওই 81-কে 9 গুণ 9 করো, তাহলে সেক্ষেত্রে দেখো তোমাদের যখন ওই উৎপাদকে ভাঙা শিখিয়েছিলাম বা সিঁড়ি ভাঙা শিখিয়েছিলাম, তখন বলেছিলাম কি মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হয়, হয়েছে? এখন তুমি যখন এই 9 বা ওই যেমন বড় বড় সংখ্যা দিয়ে ভাঙতে শুরু করবে না, এমন অভ্যাস দাঁড়িয়ে যাবে কিছু কিছু অঙ্ক তোমাদের মিলবে না। তো ওই জন্য ছোট ছোট সংখ্যা দিয়ে ভাঙো, একটু বড় হোক তাও ছোট দিয়ে ভাঙো। আচ্ছা 2 এর পরে 3-এ চলে আসি। 3 করেনি তো? ঠিক আছে, তাহলে 100/128 বলে বলো। অঙ্কের বেসিক নিয়ম, আজকে তুমি যে অঙ্ক করছো পরবর্তীতে সেই অঙ্কটা কোনো একটা বড় অঙ্কের ছোট্ট অংশ হয়ে দাঁড়াবে, সারা জীবনের একই রুল চলবে। আজকে যে অঙ্ক করছো পরবর্তীতে
কোনো একটা বড় অঙ্কের ছোট্ট একটা অংশ হয় এই অঙ্কের মধ্যে। দেখা গেলো এই অঙ্কটা রাফে করতে হচ্ছে শুধু, তারও বাচ্চাকালে 1 2 শিখতে ওগুলো। যাই হোক, তাহলে 100 মানে কত স্কোয়ার? তাহলে 10 স্কোয়ার। আচ্ছা, এবার 102 লিখে হলো না কেউ? এখানে 128 আছে, 2 দিয়ে করি। 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8। 2 দিয়ে করলে 3 2 হবে, 2 দিয়ে করলে 1 6 হবে, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2 দিয়ে করলে। আচ্ছা, তাই 2 কটা হলো? 1 2 3 4 5 6 7টা। তার মানে 1 2 8 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7টা। তার মানে কি প্রথম দুটো 2 মিলে 2 স্কোয়ার, পরের দুটো 2 মিলে 2 স্কোয়ার, তারপরে দুটো 2 মিলে 2 স্কোয়ার, তারপরে একটা 2 বসে গেল। 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2। তাহলে উত্তর কি? কত দিয়ে গুণ করব? এগুলো সব 2, এগুলো সব 2, এগুলো 2 স্কোয়ার। ব্র্যাকেটের মধ্যে 16 কোথাও নেই। এটা এটা 8। 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, হবে। সহিষ্ণু মিলছে নাকি করে আনুনি, নিজে করি? আচ্ছা, 4-এরটা হয়ে গেছে তাই না? এবার চলেছি 2 এর গুলো। আচ্ছা, 2 এর গুলোতে বলেছি যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। আচ্ছা, এখানে ভাগ করতে বলেছে, আগেরটাই গুণ করতে বলেছিল, তাহলে ওই একই রকম ভাগ হবে। আচ্ছা, এখানে কোনটা কোনটা করেছিলাম? 1 আর 4। তাহলে 2 আর 3 করি। 2 এর 2, 2 এর 2 বলেছে 320 121। 320 বাই, বলো সহিষ্ণু। অবশ্যই ক্লাস 7 তো অনেক বীজগণিত আছে। বলো বলো। আমরা পরে লিখেছি, গুণের ক্ষেত্রে আগে পরে লেখা যায়, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 100 না 320 মানে কত পেলাম দেখো? দুটো 2 দুটো 2 দুটো 2, তাই 3 বার দুটো 2 পাচ্ছি। তার মানে কি 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার, আর একটা 5 পড়ে থাকলো। আবার দেখো, তাহলে উপরে থাকলো 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার ইন্টু 5। আর নিচে নিচে দেখো 121। বলো শুভ্র, 121 কত স্কোয়ার করলে পাওয়া যায়? আগের দিন নামটা লিখিয়েছিলাম, মুখস্থ করেছিলে? করুননি? দেখি ঈশান পারে কিনা। 121 কত স্কোয়ার করলে পাওয়া যায়? 11 স্কোয়ার করলে পাওয়া যায়। শুভ্র, একটু বাড়িতে পড়াশোনা করো, হ্যাঁ, ফাঁকি মেরো না, অনেক ফাঁকি মেরে দিয়েছ। আর না, ভাগের ক্ষেত্রে দুটো সংখ্যা তো আর ওইগুলোতে উপরের দুটো সংখ্যা এখানে বর্গমূল বলেছে 2 করবা। অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখবো? অতএব সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করতে হবে? 5 দ্বারা ভাগ করলে আচ্ছা, ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। এসব লিখতে হবে না, না? 2 এর 3, 245 বাই 64। শশীর খাতা কোথায়? আচ্ছা, ঠিক আছে। 245 কে তাহলে ভাঙবো কত দিয়ে? 5। 4 5 20, 5 9 35। ও, এটাই ভালো। 7 7 49, একবারে ঝামেলা শেষ। আচ্ছা, দেখা যাচ্ছে যে 7 আর 7 মানে 7-এর স্কোয়ার, আর গুণ কত? 5। তাহলে 245 এর জায়গায় কি লিখবো? 7 স্কোয়ার গুণ 5। 64 জায়গায় লিখবো একবারে 8 স্কোয়ার,
ঠিক আছে। আচ্ছা তাহলে উত্তর হবে। শুধু 8 লিখেছো? তাতে হবে। আচ্ছা উত্তর হচ্ছে তাহলে 5 দ্বারা গুণ, 5 দ্বারা ভাগ করতে হবে, 5 দ্বারা ভাগ করতে হবে, আর এরপরে যা কিছু লেখা আছে নিজেরা লিখে নাও। এরপরে চলেছি কোষে দেখি 11.1। 2004 করে দিয়েছিলাম বললো যে জনগণ, তুমি কি আগের দিন আসোনি? তাহলে এই সাইডটা মুছে দিলাম। বিশ্বজিৎ করে আনছো নাকি এগুলো, নাকি ঢুকছো? এগুলো পারোনি কেন গো? ও কেন হঠাৎ দুয়ের গুলো আটকে গেল কেন? অঙ্ক তো একই ছিল, অত জেরা করি কেন? সে আর কি বলবো। কোষে দেখি 11.1। হ্যাঁ হ্যাঁ কি বলতো? প্যান্টের কার্ড? না বললে হবে না। কি হয়েছে? দেখ স্নান করবে, স্নান করবে না মানুষ, কি অশান্তি। কি তোমাদের ফালতু কথা না, এই জন্য কথা বলতে ইচ্ছে করে। আচ্ছা 138 পেয়ে চলে আসো। সব ভালো। আচ্ছা কোষে দেখি 11.1 এর কোনটা কোনটা হয়েছিল। দুয়ে শুধু আইভি হয়েছিল, ঠিক আছে তাহলে দুয়ের গুলো থেকে শুরু করি। হ্যাঁ দেখো সোহম, দেখো লাস্ট বার পিটানি খাওয়ার পরে তুমি পরের 3 দিন আর পড়তে আসোনি, 2 দিন হলো। তুমি আজকে যে হারে আবার বকতে শুরু করেছো, এর ডোজ কিন্তু বাড়াতে হবে, ওই জন্য একটু সাবধান হয়ে যাও, বুঝতে পারছো তো? না না পারোনি, পারোনি তো? খেয়েছে রে। আচ্ছা 2-1 থেকে শুরু করি। হ্যাঁ বলে দেখি নিচের ভগ্নাংশগুলি বর্গমূল নির্ণয় করে, তাই লিখি 3/22, 3×22/49 এর বর্গমূল, বর্গমূল করি। আচ্ছা এর বর্গমূল সমান সমান √3×22/49। তাহলে নিয়মটা কি? সবার প্রথমে হচ্ছে এরকম অপ্রকৃত থেকে, আচ্ছা মিশ্র থেকে অপ্রকৃততে আনবো। তাহলে 49 কে 3 দিয়ে গুণ করলে ওই তো 150 থেকে 3 কম 147 হবে। 49 অসুবিধা নেই, 3 নং খাতার সাথে 2 14 147। আচ্ছা 100, এই তো মাঝখান থেকে না তো লিখলাম। আচ্ছা 147 এর সঙ্গে 22 যোগ করি, 9 6 1 169, তাহলে হলো কত 169/49। তাহলে বলো তো রিম্পি 169 কত স্কোয়ার করলে পাওয়া যায়? কেন মুখস্থ করতে বলেছি তো। এই বলো দীপ, বলো ওর আবার কি হলো? দীপ বলো 169 কত স্কোয়ার করলে? 169 হচ্ছে 12 স্কয়ার। আমি জানি উত্তর 13। হ্যাঁ 13 স্কোয়ার করলে। যারা যারা পারছো না আবারও বলছি বাড়ি গিয়ে কিন্তু মুখস্থ করো। দ্বিতীয় কোনো অপশন তোমাদের হাতে নেই,
ভালো লাগলেও মুখস্থ করতে হবে, না লাগলেও মুখস্থ করতে হবে। হ্যাঁ, কার উপরটা হয়নি? তাড়াতাড়ি 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 চুপ, তাড়াতাড়ি টুকু। আচ্ছা আমি এখানে আরেকটা করে দিই। 2 এর 2, 2 বলেছে যে 25/81 এর বর্গমূল বর্গমূল সমান সমান √25/81। তাহলে 25 মানে 5 স্কোয়ার, 81 মানে 9 স্কোয়ার, তাহলে হবে কত? 5/9। এবার ওর সাথে উত্তরটা লিখে নাও। আচ্ছা রিম্পি তাড়াতাড়ি ঢোকো। ওটা মিলবে না তো, বই যেটা দেওয়া আছে তো ওটা মিলবে না। দেখো বলো ঈশান। ওটা 3 পূর্ণ 22/49, তাহলে পূর্ণ থেকে মানে মিশ্র থেকে অপকৃত আনা হলো, তাহলে 3 আর 49 গুণ হলো, আর 22 যোগ হলো, দিয়ে 169 হলো, দিয়ে উপরে বসলো, তাই না ঈশান? মনে হচ্ছে না? মিশ্র থেকে অপকৃত কি করে আনতে হয় বলো শুভ্র? ওই দেখে দেখেই তো আমি লিখেছি। বলো। হ্যাঁ ব্র্যাকেট দিলেও হবে, দাও ব্র্যাকেট দাও। বলো দাদা। আচ্ছা বলছি যে যারা এসব ভুলভাল আলোচনা করে না তারা নিজেরাই ভুলভাল হয়, লোকেরা শুধু মজা নেয়, তাদেরকে অত বিশ্বাস করে না। বুঝতে পেরেছো? ফালতু ফালতু কি দরকার মানুষকে রাখানো, অশান্তি। এই হয়েছে মিষ্টি, তুমি তো বোধহয় একটা করে আনতে পারোনি, তাই না? তাহলে পড়তে আসো না কেন? স্কুলের খাতা দেখেছি শুনলাম অঙ্ক, তুমি যাওনি তো, দেখেছি না? তুমি কত পেয়েছো? 8। এই কত পেয়েছে? কত পেয়েছে? 2। ওই তো কামাই করো। মিষ্টি তো এমনি পড়াশোনায় ভালো, খারাপ না, ওই যে কামাই করবে, কামাই করো তাহলে নাম্বার আরো ভালো হবে। এত সহজ কোশ্চেনে 2 পাওয়া মানে তো সে কি বলবো, এক মুটকি জলে ডুবে মরে যাওয়া। হ্যাঁ কি গার্লসের কোশ্চেন এত সহজ, তাও যদি না পাই নাম্বার? ছেলেদের কোশ্চেন তো আরো সহজ, মেয়েদের কোশ্চেন যদি জল হয়, ছেলেদের কোশ্চেন বাষ্প, আর বাতাঙ্গাজির কোশ্চেন হচ্ছে প্লাজমা। আচ্ছা 2-3 চলে আসি। 2-3 6 পূর্ণ 433/666 এর বর্গমূল। এই যে মিষ্টি কুমারী, রেগুলার পড়তে আসবা, কামাই করবা না। আচ্ছা সোহম কত পেয়েছো গো? 50% কি পেয়েছো? 7-8 পেয়েছো? আর হ্যাঁ বলছে সোহম, আবার কিন্তু আওয়াজ আসছে কিন্তু, দেখো সুন্দরী ডেকে গেলে কিন্তু আমাকে বলবো না। আচ্ছা 4-4-8-9 এটা কি এসছে ওখানে তোমার? এসছে। এবার 4-4-8-9 তো অনেক বড় সংখ্যা, এটাকে হচ্ছে আমরা ওই ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। ভাগ পদ্ধতিতে বর্গমূল করা খুব সহজ। থাক 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 পরে দেখছি দেখছি। আচ্ছা এখানে নিয়মটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে দূরে দূরে করে সংখ্যা নেবো, বর্গমূলের ঘরে নামতে পড়বো। 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49। তাহলে 7 স্কোয়ার নিলে বেশি হয়ে যাচ্ছে, আছে কত? 44। তাহলে 6 স্কোয়ার নেবো, 6-6 36, তাহলে পড়ে থাকলো কত? 4 আর 4 8, নামলো 89।
এখন নিয়মটা হচ্ছে উপরে যে আছে তার দ্বিগুণ নেব 12, লাস্টে কত আছে 9, তাহলে হয় এখানে 3 নিতে হবে নয় 7 নিতে হবে। এখানে 800 বড় সংখ্যা 7 নিলে হবে। 127, 7 7 4 10 9 4, 7 দুগুণে 14 আর 4 14,018, 7 থেকে 7 রেখে 8। হ্যাঁ তাহলে 7 দিয়ে মিলে যাচ্ছে। হ্যাঁ তাহলে হচ্ছে 67 স্কোয়ার আসছি। আচ্ছা 6 7 6 বলছো কি 26 স্কোয়ার, আমি একটু করে দেখি। 6 7 6 দেখছি। আচ্ছা এই অঙ্কটা কিন্তু একটু আলাদা। দেখো দেখো তিনটে সংখ্যা আছে, ডান দিক থেকে বাঁ দিকে নিলে প্রথমে দুটো সংখ্যা আর মাথায় দাগ দিয়ে দিলাম, পরে থাকছে একটা সংখ্যা। তাই এই একটা সংখ্যাকেই আমরা বর্গের স্কোয়ার করে বর্গের নামটা পড়ে ভাববো। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 6 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 স্কোয়ার নেবো, 2 দুগুণে 4, পরে থাকলো 2, 7 6 নামলো, 2 এর ডবল 4। আচ্ছা এখানে 6 আছে না, তাহলে ফার্স্টে এখানে কত নেবো? 3 দুগুণে না, 3 তিরিক্ষে 6 হয় না, 6 6 নেবো অথবা কত নেবো 4 নেবো। তাহলে বড়টাই নিয়ে দেখি। 6 6 36 6 দেখলো 3, 4 6 24 আর 3 27, তাহলে 6 নিলেই আমাদের ঝামেলাটা মিটে যাচ্ছে। আর আওয়াজ কে করছে বাইরে? 26 স্কোয়ার। সোম মনে হচ্ছে আজকে আবার খুব খারাপ অবস্থা গো। এভাবে মিশ্রতে নিয়ে যেতে হবে, তাহলে 67 কে আবার 26 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ ও বললো। আচ্ছা 26 একে 26, 26 দুগুণে 14 12, 52, 26 দুগুণে 52, তারপরে থাকলো 1 আর 5 15, তাহলে 2 পূর্ণ 15/26, এরপরে শুধু উত্তরটা লিখে ফেলবো। সোমের টোকা হয়ে গেছে না করে এনেছো? এই সাইডে টোকা হয়ে গেছে তো, এদিকে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানকার এবার 5 কোশ্চেনটা, 4টা তো হয়ে গেছিল। হ্যাঁ বলো। আচ্ছা ভি এর 2 এর ভি ও ভুলভাল দেখে ফেলেছে। আচ্ছা 2 এর ভি এরটা বলেছে দেখো 324/576, 324/576 এর বর্গমূল হয়েছে। আচ্ছা এই কোশ্চেনটা দেখো মিশ্রতে দেওয়া নেই, এই কোশ্চেনটা দেখো মিশ্রতে দেওয়া নেই, তাও কি করে করবো? দেখো অঙ্কটাতে সবার প্রথমে উপরে আর নিচের সংখ্যা দুটোকেই তাকাও, দুটো সংখ্যায় দেখো জোড় সংখ্যা। দেখো এর লাস্টে 4 আছে, এর লাস্টে 6 আছে, তার মানে কি দুটোকে 2 দিয়ে কাটা যাবে, কাটো। 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 একে 2, 7 দুগুণে 14, কি হয়েছে বলো? করবো না? আচ্ছা বর্গমূল চিহ্নটা দিই আগে, হবে না? 18 স্কোয়ার করলে কোনটা হবে? গল্প এক। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। এবার দেখো 117 আছে উপরে, নিচে আছে 288। দেখো 7 আর 1 যোগ করলে 8, 1 যোগ করলে 9, 9 কে তাহলে 9 দিয়ে ভাগ করা যায় বা 3 দিয়ে ভাগ করা যায়। এখানে দেখো 8 আর 8 16, 16 আর 2 18, তার মানে এটাকে 9 দিয়ে আবার 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা 9 দিয়ে ভাগ করবো। 9 দিয়ে ভাগ করে দেখো 9 একে 9, ও আচ্ছা 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 ঠিক করে দাও। তাহলে 3 2 4, আচ্ছা তাহলে নিচে লিখি একটু, 3 2 4 5 7 6, দুটো জোড় সংখ্যা না? তাহলে আমরা কি করবো দেখো 2 দিয়ে কাটাকুটি করবো। 2 একে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 1 থাকলো 8 দুগুণে 16, 8 দুগুণে 16। দেখো আবার জোড় সংখ্যা 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 2 একে 2, জোড় সংখ্যা 2 একে 2, 4 দুগুণে 4, 4 দুগুণে 4। দেখো 81 কে 9 দিয়ে যায়, আবার 3 দিয়েও যায়। এটাকে 4 আর 4 8 রেখে 9, তাহলে এটাকেও 9 দিয়ে আর 3 দিয়ে আমরা 9 দিয়ে করবো।
9 একে 9, 6 নং 54, 9 দিয়ে করলে 9 নং 81, তাহলে হলো কত 9/16, রুট ওভার 9/16। এখন 9 মানে কত স্কোয়ার? 3 স্কোয়ার। 16 মানে কত স্কোয়ার? উত্তর কত হলো তাহলে? 3/4। এখন তোমার উত্তর কত এসছে? 18/24 এসছে। 18/24 দেখো, 6 দিয়ে কাটো, 3 6 18, 4 6 24, তাহলে 3/4 আসবে। কাটাকুটি করে যাবে না কেন? যাবে। ঠিক আছে, যখন অঙ্কে হর এবং লবে এমন দুটো সংখ্যা থাকবে যাদেরকে কাটাকুটি করা যায়, তাদেরকে আনন্দের সঙ্গে কাটাকুটি করে নেবা। তাহলে উত্তর হয়ে যাবে। বেরোবে না কেন? আমি বলিনি, দেখো লিখে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা করে আনছো, ভালো করেছো। 144 কে 12 দিয়ে কাটা যেত, কিন্তু 81 কে তো আর 12 দিয়ে যেত না, ওই জন্য দুটোকেই 9 দিয়ে কেটেছি। হ্যাঁ, দুটোকেই যেতে হবে। হয়ে গেছে ওই সাইডটা। হ্যাঁ, করে আনলেই সুবিধা, তুমি ভালো করে মেলানোর সময় পাবো, না করে আনলেই তো মুশকিল। এই সমস্যা তো এখানেই তো। তিনটা শুরু করে দিই, ঠিকই বলেছো। ওহ ওহ, আচ্ছা, 3-এর কোশ্চেনটা বলেছে যে 21/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। খুব ইজি 3-এরটা। তাহলে সবার প্রথমে আগে বর্গমূলটা নির্ণয় করে ফেলি। 121/169 এর 121/169 এর বর্গমূল, তাহলে কত হবে? রুট ওভার 121/169। তাহলে বলো 121 কত স্কোয়ার করলে পাওয়া যাবে? তাহলে 11 স্কোয়ার করে ফেলি। আর নিচে হবে, ওহো ভুল হয়ে গেল, নিচে হবে 13 স্কোয়ার। আচ্ছা, তাহলে স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে হবে কি 11/13। তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে কি, এই সংখ্যাটার বর্গমূল হলো এটা, এইটাকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? এটাকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? কে পারবে বলো? 13/11। কোনো ভগ্নাংশকে তার অনন্যক দিয়ে গুণ করলে মান 1 হয়। কোনো ভগ্নাংশকে তার অনন্যক দিয়ে গুণ করলে, মানে এটাকে উল্টে 13/11 দিয়ে গুণ করলে মান 1 হবে। তাহলে আমরা কি লিখবো? অতএব 11/13 কে এর অনন্যক, ওটা তো উত্তরে লিখবো তোমরা। 11/13 কে এর অনন্যক 13/11 দ্বারা গুণ করলে গুণফল 1 হবে। না, এটা গুণফল 1 হবে। আচ্ছা, কেন বলি দেখো, 11/13 ছিল, এর অনন্যক মানে কত? 13/11। এখন দেখো নিচেরটা উপরে চলে গেল, এবার কি উপর আর নিচে কাটাকাটি হয়ে যাবে, নিচে উপরে কাটাকাটি হয়ে যাবে, তাহলে হলো 1। বুঝতে পারলাম? তাহলে কোনো ভগ্নাংশকে বা যে কোনো সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে মান কত আসবে? 1 আসবে, বা 1/1, 1/1 মানে 1। আচ্ছা, এরপরে তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবা বই দেখে দেখে। জিরো না, কাটাকুটি মানে তো ভাগ করা। 11 একে 11, 11 একে 11, 13 একে 13, 13 একে 13, তাহলে উপরে 1 নিচে 1, তাহলে 1/1 মানে 1। হ্যাঁ, ওই মূল্য, অন্যদের লাভ ক্ষতি হচ্ছে, মূল্য লিখতে গিয়ে মূল্য হয়ে যাচ্ছে। বর্গমূল। আচ্ছা, বই দেখে দেখে পূর্ণবাক্য উত্তর লিখবা। আসলে কি বলতো, আমি দেখছিলাম যে তোমরা ভালো করে দেখছো কিনা, বুঝলে তো।
ডায়লগ গুলো কাজে লাগাতে হবে না? দাদা ইচ্ছে করে হ্যাঁ, আমি ওই জন্য জায়গায় জায়গায় একটু ভুল করে রাখি, যাই দেখি যে তোমরা দেখছো কিনা। আমাদের স্যার যা দিছিল না, সে ডায়লগ কি। আচ্ছা, আজকে তাহলে 19 তারিখ, ছেলেপিলে খুব একটা আসেনি। অনার, এমপি, সায়ন, সহিষ্ণু, দীপ অধিকারী, শুভ্র, হ্যাঁ শুভ্র এসেছিল, ঈশান, অরিজিৎ, তারা চাপতে হবে না, থাক থাক, কারেন্ট আমি আগে অ্যারেঞ্জ করি। অরিজিৎ, সোহম, রিমি, স্বর্ণদীপ। আচ্ছা সোহম বাড়িতে ফোন করি তো আসনি, আজকে উদ্বোস হবে তোমার। আজকে রাস্তায় কি করাবো ভাবছি। স্বর্ণদীপ, বিশ্বজিৎ, দীপ, অর্জুন তো আসবে না, দীপঙ্কর এসে নাকি, এক্সিলেন্ট, অয়ন, সমৃদ্ধি তো আবার আসেনি, মিষ্টি অনেকদিন পর, অর্পণ, দীপিকা। মিষ্টিকে আগের দিন বললাম যে বোধহয় তুই আর পরের দিন পড়তে আসবে না, ঠিক আসেনি মিষ্টি আর ওই সমৃদ্ধি। কিসের গো? ও দাও দাও দাও, খাওয়া দাও। কারেন্ট যার এই মুহূর্তে খাতাটা আগে নিয়ে নি, কারেন্ট এলে আবার অঙ্ক করাবো। উদ্বোস গুলো সেরে নি নাকি? ছি ছি ছি, সায়ন শূন্য পেয়েছিলে? কি পড়াশোনা করছো? ছি 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 ছি, কি পড়াশোনা করছে। আরে ওটা পয়লা বৈশাখে লাড্ডু খাওয়াইনি না, ওই জন্য দিয়ে দিলাম। মিলিয়ে দিছো না? আচ্ছা তাহলে সবাই দিয়ে দিয়েছো তো? কে কে দাওনি হাত তোলো। স্বর্ণদীপ উঠো উঠো উঠো, তাই পড়ো তাই পড়ো। আচ্ছা যে 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 আসবো আসবো, যে যে ওই আগে থেকে উঠে দাঁড়াচ্ছ না, তাও করে তাদের 60 বার করে করাবো। আমি বাক্য ক্ষয় করলেই 20 বার বেড়ে যাবে। আচ্ছা যে যে আগের দিন পড়তে আসোনি কিন্তু ফোন করিয়ে আসোনি, সে উঠে পড়ো। হ্যাঁ ওঠো ওঠো ওঠো, গরমের মধ্যে উদ্বোসটা সেরে ফেলি। আগের দিন পড়া ছিল তো, পয়লা বৈশাখে সবাইকে মিষ্টি খাওয়ালাম। পয়লা বৈশাখ পরের দিন খাইছি, ও আচ্ছা বাহ, তাহলে বাকিরা সবাই সাধু পুরুষ তাই তো। রিম্পির খাতা কই আনোনি? তুমিও দাঁড়িয়ে পড়ো। কারেন্ট চলে গেল এই মুহূর্তে। ও উদ্বোসটা করিনি, করো করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরা সহিষ্ণুকে দাও। না না, সে তো আমি গুনবো। তাহলে শুরু করে যাক। 1। আচ্ছা হাসি পাচ্ছে কেন গো? ঈশানের আবার কি হলো? কি ভুলে গেছিলে? আর সই করে আনোনি কেন? ও না, 2 2 2। অরিজিৎ আগের দিন আসুনি? 3 3। ও 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমাকে একটা খাতায় লিখে দাও যে আমি জীবনে পরীক্ষা দেবো না, আমার খাতা পরীক্ষা নেওয়ারও দরকার নেই, খাতা দেওয়ারও দরকার নেই, তুমি ডাস্টবিনে ফেলে দাও। ঠিক আছে, খাতায় ভুল দেখেছি। আচ্ছা কতবার হলো গো? ও আচ্ছা 17 নাও, 17।
18, হ্যাঁ 19, 20, 21। কি হলো রিম্পি, বুঝতে পারছো না? বসছে না দাদা 22, ভাই এরকম করে করতে তো বেশি ইজি হবে, এরকম করে করতে তো 23, করে সহজ হয়ে গেল এক্সারসাইজ হয়ে যাবে, সবাই করবে, জোরসে করবে, 24, সাধনাই করবে। সহজ হয় 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 50, 38, 51, এই 38 করতে হবে, 39, একটা পাওয়া দিন 40, 42, মা বলে বাবা এই কি পাগুটা, অর্পণ কথা, অহনা, দীপিকা, রিমি। আচ্ছা, বিশ্বজিৎ, অরজিৎ আর দীপদুল্লভ। এই পেছনে দাও তো, অহনা, অরজিৎকে দাও। অর্পণের সাইন বোধহয় নিচে আছে, দেখো, আছে না? আচ্ছা অরজিৎ, ওটা দাঁড়াও, দেখি ক্যামেরা চিহ্নের চাপ মারো, তালা চিহ্নে, তালা, ক্যামেরা না, তালা। এই আসছে, হ্যাঁ হ্যাঁ, এই তো, আবার চাপ মারো। এক্সিলেন্ট, বসে পড়ো। লেখালেখি সব ঠিকঠাক আছে তো? বাহ, খুব ভালো। সকাল সকাল ব্যায়াম করার জন্য অনেক ধন্যবাদ। আমি তো ঘুম থেকে উঠে করি 4টের সময়। সকাল 4টের সময় আমি ঘুমিয়ে ঘুমিয়ে ব্যায়াম করে নিই। ঘুমিয়ে ঘুমিয়ে এমন ব্যায়াম করি যে এমনি গা ঘেমে যায়। শুধু শুধু ঘুম থেকে উঠে লাভ কি? আচ্ছা, 4 কোশ্চেনটা দেখো, 4 কোশ্চেনটা। আরে ব্যায়াম করলে সমস্যা কি বলতো? ধরো ব্যায়াম করলাম 1 মাস, ওহ খুব সুন্দর হবে। তারপরে যে 1 মাস করবো না, গেল, যাও আছো আরো গেলাম। হ্যাঁ, আচ্ছা 4টা দেখো, 4টা বলেছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ। সংখ্যা দুটির গুণফল 1/17/32 হলে সংখ্যা দুটি কি কি হবে? বাহ, তাহলে দুটি ধনাত্মক সংখ্যার অপরটির দ্বিগুণ বলেই দিয়েছে। আচ্ছা, সংখ্যা দুটির গুণফল 1/17/32 হলে সংখ্যা দুটি কি কি হবে? দুটি এই অঙ্কটা অনেকভাবে করা যায়। না, এটা এক জোরে করলে আমার সুবিধা হবে। হ্যাঁ, এক্স দিয়ে করলে সুবিধা হবে। আচ্ছা, দরকার নেই। এক্স দিয়ে ছাড়া কিভাবে করেছে? হ্যাঁ, অনেক লিখতে হবে না। আর লেখো, ধরি ধরি একটি সংখ্যা হলো এক্স, অতএব অপর সংখ্যা হবে 2x। এবার বলছি কি সংখ্যা দুটির গুণফল, অতএব সংখ্যা দুটির গুণফল
সমান সমান এক্স ইন্টু 2x। হ্যাঁ তাহলে সমান সমান হচ্ছে কি 2x আর x এর স্কোয়ার। এখন দেখো আমরা যে গুণফলটা বের করলাম সেটা হচ্ছে 2x স্কোয়ার, আর বইতে যেটা দেওয়া আছে 1 × 17/32। তাহলে অতএব আমরা কি লিখবো, অতএব প্রশ্ন অনুসারে, অতএব প্রশ্ন মুখস্থ করেছো মানে, আচ্ছা অতএব প্রশ্ন অনুসারে কি লিখবো, 2x স্কোয়ার সমান সমান কত আছে, 1 × 17/32। এই তো কোশ্চেনে বলেছে না দুটো সংখ্যা আছে, একটা সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ, তাই ধরে নিলাম একটা সংখ্যা x, যোগ করলে 3x, গুণ করলে ঘাতে ঘাতে যোগ হয়ে যাবে, x স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে 2x স্কোয়ার সমান সমান 1 × 17/32, তাহলে বা 2x স্কোয়ার সমান সমান 1 × 17/32 কে মিশ্র থেকে অপ্রকৃততে আনবো, তাহলে 32 কে 1 দিয়ে গুণ করলে 32, তার সঙ্গে 17 যোগ, তাহলে 32 এর সঙ্গে 17 যদি যোগ করি 9, আচ্ছা 49/32 হয়েছে। এবার দেখো এই দুইটা দিকে কি আকারে আছে, গুণ, ওদিকে চলে যাবে ভাগ আকারে, তাহলে বা x স্কোয়ার সমান সমান 49/32 × 2, মানে এদিক থেকে ভাগ হয়ে যাচ্ছে মানে এদিকে হরে গিয়ে গুণ হয়ে যাবে, হর মানে এখন বলতে হবে। তাহলে বা x সমান সমান, দেখো ভালো করে, এখানে x স্কোয়ার থেকে x হলো, এদিকে x স্কোয়ার থেকে x হলো, তার মানে কি, হ্যাঁ যে এখানে x স্কোয়ার থেকে x হলো মানে এদিকে স্কোয়ার উঠে গেল, তাহলে পাশের দিকে রুট চাপবে, তা রুট হয়েছে, এদিকে স্কোয়ার উঠলো তাই এই সাইডে রুট চাপবে। হ্যাঁ ঠিক, 32 গুণ 2 মানে 64, তাই তো, 2 গুণ ছিল এদিকে নিয়ে গেলাম, নিচে গুণ হয়ে গেল। আচ্ছা থাক, একটা লাইন বেশি করো, x স্কোয়ার সমান সমান 49/32 কে 2 দিয়ে গুণ করলে কত, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64। তাহলে অর্পণ শুনতে পাচ্ছ আমার কথা, 9 স্কোয়ার কত হয় গো, 9 স্কোয়ার, 9 ঘরের নামতে পারবা, বলো। নয়ের ঘরের নামতা, 9 কে 9, 9 দুগুণে 20, 3 9 36, 9 ঘরের নামতে জানো না, এই খেয়েছে রে, 81 হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক শোনো, এই যে বাদিকে যদি স্কোয়ার তুলে দিই তাহলে ডান দিকে হবে রুট, তাহলে বাদিকে স্কোয়ার তুলে দিলে লিখবো x, তাহলে এদিকে লিখবো রুট ওভার বা যা ছিল 49/64, বা x সমান সমান রুট ওভার 49 মানে 7 স্কোয়ার, 64 মানে 8 স্কোয়ার, বা x সমান সমান 7/8। ওটাই তো, ওদিকে স্কোয়ারটা এদিকে চলে এসে রুট হয়ে গেল, বলে বলো। আগের লাইনে 2টা আকারে কি আকারে ছিল, গুণ আকারে ছিল, তাহলে এদিকে আসলে ওটা হয়ে যাবে ভাগ, এদিকে গুণ থাকলে সহজ করে এদিকে এলে ভাগ হবে। হ্যাঁ বলো বলো, কেন যাবে, ওকে তো x কে একা রাখতে হবে, আমি x এর মান বার করবো 2x এর মান বার করবো, তাহলে হ্যাঁ ছোট সংখ্যা বেরিয়েছে, স্কোয়ারটা আগে নিয়ে বাদ যাবে না, স্কোয়ার বাদ যাবে না এই কারণে, কারণ স্কোয়ারটা তো এই পুরোটার সঙ্গে নেই, স্কোয়ার তো শুধু x এর সঙ্গে আছে, তো ওই জন্য x এর সঙ্গে যেগুলো গুণ প্রথম সর্বপ্রথম যোগ বিয়োগ গুলো আগে যায়, তারপরে গুণ ভাগ গুলো যায়, তারপরে স্কোয়ার কিউব গুলো যায়, স্টেপও আছে এগুলো।
দুইটা আসছে, দাঁড়াও, ওদিকে আমাকে এক্স কে একলা রাখতে হবে, তো 2 কে আগে নিয়ে আসতে হবে, সাধারণ ব্যাপার। ওখানে ভাগই হয়েছে, ভাগ মানে হরে গুণ, ভাগ মানে হরে গুণ, মানে জিনিসটা আমি 3টে স্টেপ তোমাকে মিস করিয়েছি। 49/32 ভাগ 2 হতো, তাই না? তার মানে কি 49/32 ইন্টু 1/2 হতো, তার মানে 49/32 ইন্টু 2 হতো। মানে এতদিন তো এগুলো করে এসছি, এবার তো একটুখানি মাথা খাটাতে হবে। তাহলে বলো তাহলে x এর যখন একা রাখো তাহলে x স্কয়ার কি হবে? 2 এর নির্ণয় করো। তাহলে এইগুলো ক্যালকুলেশন না করলে কি করে চলবে? x তো একা থাকবে তাহলে। আরে একা রাখবো তো, আগে এগুলো ক্যালকুলেশনটা করি। না না, তাহলে দুটো কি হয়ে যাবে? বলছে ও দুটো 2 হয়ে যাবে। কোথায় দুটো 2 হবে? ওই যে x এর মধ্যে একটা 2 ওইদিকে একটা 2। এক্স, এক্স এর মাথার 2টা কি আকারে ছিল? ছি ছি ছি, এক্স এর মাথার 2 গুণ আকারে ছিল। আচ্ছা তাহলে লিখে অতএব একটি সংখ্যা, তুমি ভাবো এক্স এর মাথার 2 কি আকারে ছিল? তা ঘাতে ছিল, ঘাতে গুণ থাকে? তো তাহলে তুমি এদিকে ভাগ করলে পারো, তুমি গুণ এদিকে থাকলে তবে তো লিখতে পারো। হ্যাঁ সে তো স্কোয়ার না তুলে ওই সামনের 2টা দিয়ে ভাগ করেছি। ছেলেপিলে শুধু ভুলভাল প্রশ্ন করার জন্য রেডি থাকে, মানে বুঝবো না আমরা, হচ্ছে এই হচ্ছে কথা, আমরা মানছি না, মানবো না। বুঝতে পারছি না মুখস্থ করো। হ্যাঁ বলো, ওই যে বোর্ডের দিকে দেখো লেখা আছে না একটি সংখ্যা এক্স, তাহলে এক্স এর মান 7/8, তাহলে একটি সংখ্যা 7/8। অপর সংখ্যা আসছে আসছে, ওই দেখো লেখা আছে অপর সংখ্যা 2x, তার মানে কি এক্স এর সঙ্গে 2 গুণ করতে হবে, সংখ্যাটা অবসংখ্যাটা দ্বিগুণ। তাই তো? তাহলে এখানে তুমি বসিয়েছো। আচ্ছা এই ব্যাপারটা কিরম বলো তো, তুমি দিকনগর সিলেক্ট করে লন্ডনের ছবি দেখবে তা তো হয় না, এটা তো বুঝতে হবে। তুমি বলছো এখানে 2 গুণ কেন হলো, তারপরে বলছো এখানে 2 তো ছিল, কি করে হবে? তুমি এখানকার কথা আগে বলে না, তারপরে ওখানে যাও, তাই না? গুগল ম্যাপ খুলে লন্ডন দিকনগরে ক্লিক করে লন্ডনের ছবি দেখলো, কি করে হবে? এই শোনো, সায়নের আবার জটিল সমস্যা। সায়নের কথা হচ্ছে এখানে 7/8 ছিল, এখানে 7/4 ছিল, ছোট হয়ে গেল কি করে? ছোট হয়ে গেল। দ্বিগুণ দিতে হবে। দাঁড়া দাঁড়া আসবো। এরকম আচ্ছা আচ্ছা, উত্তর একবার দেখো মিশ্র আছে কিনা। হ্যাঁ এটা দ্বিগুণ ওইটা। এটা গুণ করে দাও, ভাগ করলে বেরিয়ে যাবে। খেয়েছে রে। গুণ করে দাও, 7/4 এর দ্বিগুণ হয়ে যাবে। এরপর মিশ্রতে নেই। গুণ করলে দাও তো। এটাতে আছে না উত্তর হবে ওই উপরেরটা আর নিচেরটা। নিচেরটা? হ্যাঁ কি মা, তাহলে এবার 7/4 কে তুমি 2 দিয়ে গুণ করো। তাহলে ওটা হবে 7/8, তারপর হবে 7/4। আসবো আসবো এখানে আচ্ছা আচ্ছা, এখানে ছোট সংখ্যা আর বড় সংখ্যা কোনটা? এটা ছোট এটা বড়, এটা বড় এটা ছোট। আর সমান করে দেখি। ও হ্যাঁ, ওইটা বড় ওটা ছোট। কোন সংখ্যার লব যদি একই থাকে, হরের মান ছোট থাকে, তাহলে ভগ্নাংশের মান বড় হয়। মানে সে আমি আগে সেই কমলা লেবু দিয়ে বোঝাতাম না, আপেল দিয়ে বোঝাতাম। একটা গোটা আপেল ছিল, না কমলা লেবু বুঝাতে। তাকে সমান দুটো ভাগে ভাগ করা হইলো, তাহলে আপেলগুলো এমন দেখতে নাগে, তো এগুলো 1/2 করে, লেবুতে বোঝাতে। তাহলে অর্ধেক অর্ধেক থাকে। কিন্তু যদি এগুলোকে আরো অর্ধেক করা হয়, তাহলে হলো 4টে ভাগ, 1/4। তাহলে দেখো, যদি লবের মান একই থাকে, তাহলে যদি হরের মান বেশি হয়ে যায়, তাহলে ভগ্নাংশের মান কমে যায়। হ্যাঁ ছি 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 ছি, এরকম ভাবে বোঝাতে। হরের বাচ্চাগুলো এভাবে বোঝাতে হয়। এমন কথা বলে এরা। এটা তো দাদা পুরো একদম হচ্ছে না। তুমি আগের বছরের ভিডিওটাই বলেছো, বললাম যে লবের মান একই রেখে হরের মান যদি বাড়ে, ভগ্নাংশের মান কমে। ও দিক যেগুলো বলেছে দাদা আমাকে বলো। বলো বলো। লেখো। লবের মান একই রেখে
তুমি কি আগের বছরের অঙ্ক থেকে একটু পেয়েছো? হ্যাঁ কি বললে লবের মান ও না এটা মুশকিল হ্যাঁ তাও হতে পারে, সুবিধা তো আছে। তুমি বিরাট স্পিডে চলছে গো, তোমার তো ধারে কাছে স্পিড আছে দাদু, লবের মান তোমার থেকে বেশি স্পিড আছে দাদু, দাদু স্পিড আছে তোমার থেকে বেশি। আচ্ছা লেখা হয়ে গেছে? না কি লিখলে? লবের মান একই রেখে তারপরে লবের মান একই রেখে হরের মান, লবের মান একই রেখে হরের মান বাড়লে ভগ্নাংশের মান কমে যায়। হরের মান বাড়লে লিখেছো? লেখো তাহলে ভগ্নাংশের মান কমে যায়। তুমি হচ্ছে মিঠুন রায়ের মতো দুটো এসি লাগাও এই মিশরটা এসি লিখেছে নাকি? ও তো আছে, দুটো এসি আছে ও পড়া ঘরে প্রজেক্টর আছে। গরিব আমি পাবো। তুমি প্রজেক্টর লাগিয়ে তুমি মিঠুন রায়কে গিয়ে সায়েন্স পড়ো গো, যাও, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। পড়ে দিবে, তুই বলবা স্যার আমি তো আজ এসির হাওয়া খেতে এসেছি, ও সায়েন্স হয়ে যাবে, কোনো বড় বিষয় না, ঠিক মেরে দেবো। এই জিজ্ঞেস করো। হ্যাঁ কার উদাহরণ? ওই যে লিখে নাও 7/8, লিখে নাও 7/8 হলো ছোট, 7/4 হলো বড়। কি সব জিজ্ঞাসা করো, ছোটবেলা সেই 6 এর প্রশ্ন, 5 এর প্রশ্ন। আমি তো পড়তাম তখন এসি ছিল না, এখন আছে কিনা আমি জানি না, তো আরো ভালো, খুব ভালো, এক্সিলেন্ট। আচ্ছা এবার চলে আসি হচ্ছে কে অসম্ভব, অসম্ভবের মধ্যে আমি নেই। কি কি? ওরে বাবা 100 5 কোশ্চেনটা পাঁচের প্রশ্নটা হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6×145/256 হবে। পাঁচের প্রশ্নটা হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। ওই হচ্ছে ওই যখন নিচে দুইটা গুণ করে দিলে না 32 এর সাথে, তার পরের লাইনে কি x উঠে হবে, x সমান 49/64 হবে। x উঠে গিয়েছে কোনো জায়গায়, উঠে গিয়েছে x না, x এর মাথায় স্কয়ার উঠে যাবে। ওই গুণ করার পরের লাইনে আচ্ছা শোনো, দেখো কোশ্চেনটা দেখো, শুধু ভগ্নাংশ কথাটা যদি বাদ দিয়ে দিয়ে সংখ্যাটা লিখে দিতে হয়, দেখো বিষয়টা হচ্ছে যে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে, তার মানে কি কোন সংখ্যার সেই সংখ্যার গুণফল মানে কি সংখ্যা দুটোর স্কয়ার। বলা আছে যে এরকম করে যদি সংখ্যাটা আমি যদি ধরে নিই 2 কে 2 দিয়ে গুণ করে 4 হয়, বুঝতে পেরেছো? কোশ্চেনে বলেছে কি কোন সংখ্যাকে কোন ভগ্নাংশকে ওই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হয়, মানে কি ভগ্নাংশটা স্কয়ার আমাকে দেওয়া আছে, আমাকে কি করে বার করতে হবে, স্কয়ারের উল্টো রুট মানে বর্গমূল করে সংখ্যাটা বার করতে হবে। তাহলে আমরা কি লিখবো, লিখবো যে 6×145/256 এর বর্গমূল সমান সমান। আচ্ছা বর্গমূলের অনন্যক আমি কোথায় করলাম বলতো, আমি আজ পর্যন্ত জীবনে শুনিনি বর্গমূলের অনন্যক। হ্যাঁ এখানে কোশ্চেনে বলেছে কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হয়, বলতে দাও আগে, তার মানেটা কি কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে তার তুমি অর্ধেক শুনে বকো কেন গো, শুনবা তো। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা মানে কি, না না না, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা মানে কি 2 কে 2 দিয়ে গুণ করা মানে কি 2 স্কয়ার, তার মানে কি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করা মানে কি ভগ্নাংশের স্কয়ার দেওয়া আছে আমাকে,
তাহলে ওই ভগ্নাংশটা কি করে বার করব? স্কোয়ারের উল্টো। কি করে? স্কোয়ারের উল্টো রুট মানে বর্গমূল করে। তুমি করে নিছো? বুঝতে পেরেছো? না, গুণফল যখনই কোশ্চেনে বলবে কি কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে, তার মানে কি? তার স্কোয়ার করেছে, তাই তো? স্কোয়ারের উল্টো কি? রুট বা বর্গমূল। এই চিহ্নটার নাম রুট চিহ্ন বা বর্গমূল চিহ্ন, ঠিক আছে? উল্টো কি করবো? তাহলে বর্গমূল করব। তাহলে বর্গমূল করার আগে কি করতে হবে? ফার্স্টে 256কে 6 দিয়ে গুণ করে উপরের সংখ্যাটা আনতে হবে। 256কে 6 দিয়ে গুণ করে 6 6 34, 6 হলো 3, 5 6 30, 33 3 হাজার হলো 3, 6 3 12 15, এবার 145 যোগ 6 5 11 1 হাতে থাকলো 1 8 6 1 1 6 8 1। অন এটা করে নিছো নাকি? ঠিক হয়েছে কিনা দেখো তো। এসছে? ঠিক আছে সহিষ্ণু। আচ্ছা 1 6 8 1 কে যদি আমি বর্গমূল করি, তাহলে এদিক থেকে দুটো, এদিক থেকে দুটো, ডান দিক থেকে বাদিকে দুটো দুটো করে নিলাম, তাহলে 16। আসি 4 4 16, শূন্য হয়ে গেল, তাহলে 81 নামলো। এখন আমার কি 4 এর ডবল নিতে হবে? 8, 4 এর ডবল 8। এখন দেখো 8 এর পরে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে আমার ওই সেই সংখ্যাতে উপরটা গুণ করলে 81 হয়। তাহলে 8 এর পরে যদি আমি শূন্য নিই, তাহলে 80 কে শূন্য দিয়ে গুণ করলে 80। ভুল বললাম? 80 কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য, তাহলে শূন্য নেওয়া যাবে না, 1 নিলাম। 81 কে তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, 81 1 কে 81, তাহলে আমাদের বেরোলো কত? 41, 41। তাহলে রুট ওভার 41 এর স্কোয়ার বাই 256 কত স্কোয়ার? 16। দেখো 16 কে 16 দিয়ে গুণ করলে 6 6 34 হয়, দেখলো 3, 6 1 6 আর 3 9, 6 3 12, তাহলে 6 5 2 256, তাহলে 16, তাহলে 16 স্কোয়ার। তাহলে পেলাম কত? 41/16। আচ্ছা উত্তর কি মিশ্রতে আছে কিনা দেখো তো। মনে হয় মিশ্রতে আছে, ক্যালকুলেশন তো মিশ্রতে ছিল, দেখো তো। ও দেখি, তাহলে এটাই উত্তর। তাহলে হস্যু দিয়ে লিখে দেবো যে 41/16 সংখ্যাটিকে 41/16 সংখ্যা দ্বারা না 41/16 ভগ্নাংশটিকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে উত্তর বেরোবে 6 পূর্ণ 145/256। তুমি করে নিচ্ছ এটা? উত্তর মেলেনি তো? মেলেছে? তোমরা কি বাড়িতে খুব লিখালিখি করে নিচ্ছ? লেখালেখি করে নিচ্ছ প্রচুর? ঠিক আছে। আচ্ছা 6 এর প্রশ্নটা যাও। দেখো 6 এর প্রশ্নটা এই কথা বলেছে যে তা হয়নি আবার কি? হ্যাঁ, বিশ্বাস হয় না কেন আমি বুঝতে পারি না। এ বাবা, এটা মিশ্র ভগ্নাংশ, এটা অপ্রকৃত। হ্যাঁ, এটা এটা গুণ করে উপরেরটা যোগ দিয়ে উপরেরটা এলো, তো নিচেরটা কি যে করো। আচ্ছা 6 এর প্রশ্নটা হিসাব করে দেখি 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝবা। কোশ্চেনে বলেছে যে 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। এটা কে করে এনেছো? তুমি করে এনেছো? তুমিও করে এনেছো? দীপ করে আনেনি। দেখো এখানে বিষয়টা হচ্ছে, দেখো বলেছে না গুণফলের বর্গমূল 1 হবে। এটা উল্টো প্রসেসে আসো। 1 কার বর্গমূল করলে পাওয়া যায়? মানে রুটের মধ্যে কত লিখলে তার মান 1 হয়? 1। রুটের মধ্যে 1 থাকলে মানে 1 এর বর্গমূল করলে 1 পাওয়া যায়। তার মানে কি বুঝতে পারলাম? বর্গমূলটাও 1। এবার বলেছে দেখো 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল। তাহলে গুণফলের বর্গমূলের মান কত? 1। তাহলে গুণফলের আসবো, তাহলে বর্গমূলের আগে গুণফল আসছে, গুণফলের মান কত? গুণফলের মানও 1, তার মানে অনন্যক দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? বোঝা গেল না? অঙ্কটা করে নাও, তারপরে একবার বোঝাবো। মানে যাকে বর্গমূল করব সেও তো 1 হয়েছে। এবার কোশ্চেনে বলেছে কি যাকে বর্গমূল করছি তা সেটা হচ্ছে একটা গুণফল। আসো, সেটা একটা গুণফল। কার গুণফল?
49/91 এর সঙ্গে একটা সংখ্যা গুণ করতে হবে। এবার গুণফলটা কত বেরোবে? 1 বেরোবে। তাহলে কোনো ভগ্নাংশকে তার অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কি বেরোয়? 1 বেরোয়। অনন্যক দিয়ে গুণ করতে হবে, ইজি অঙ্ক। তাহলে 49/91 কে দেখো, 49/91 কে এর অনন্যক সে তো রাফে দেখাবো। এত দ্বারা গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। অনন্যক বানানটা আমাকে বলো তাহলে শুনি। অনন্যক বানান বইতে আছে, এই যে তুমি খুঁজে পাওনি বলে নেই। হ্যাঁ বলো, উত্তরে মিশ্রতে দিয়েছে, কি মুশকিল। তাহলে 91 কে 49 দিয়ে ভাগ করে দিই। 49 দুগুণে 98, তাহলে 1 দিয়ে তাহলে একটু ওই সাইডে করে। আর করার তো কিছু নেই, এ তো এক লাইনে 1 মার্কে আসবে এগুলো। 42 হবে। 1 পূর্ণ 42/49, 1 পূর্ণ 42 দশমিক 1 পূর্ণ 42/49। সে তো তুমি খাবার দোকানে গিয়ে বলছো দাও আর একটু দাও, লেবু দাও, আর একটু আরে নুন দাও। সে স্কুলের সামনে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয়। বলে বলো, দাঁড়াও দাঁড়াও, ও বাচ্চারা বুঝতে পারেনি। আগের কোশ্চেনটাই তো বলেছিল যে গুণফল দেওয়া আছে, আর এখানে তো গুণফল দেওয়া আছে বলেনি, এখানে বলেছে গুণফলটা বার করতে। গুণফল দেওয়া আছে মানে গুণফল দেওয়া আছে, বুঝতে পারোনি কেন? আগের কোশ্চেনটাই তো গুণফল দেওয়া আছে, ওটা ওই জন্য একটা, হ্যাঁ। আর এটা তো গুণফল দেয়নি, এখানে বলছে কি ওই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করব, তাহলে 1 আসবে, অনন্যক দিয়ে গুণ করবো, একবারে উল্টে দাও, ঝামেলা শেষ। আবার কি এই যে যারা যারা 91/49 লিখে ফেলেছিলে, পরে লেখা হয়ে গেছিল, তারা একটুখানি অ্যারো দিয়ে উপরে ওই মিশ্রটা লিখে নাও। কি কি বুঝতে পারো নি? এত সময় ধরে এত নাকি এখন ডাইরেক্ট লিখে দিই 1 পূর্ণ 42/49 কোনটা বলো না, হিসাব করে ছাড়বে স্কুল থেকে। আসলে একটু উল্টো করে গুণ করে দিলে উঠে যাবে, তারা একটু ডাকছে। হ্যাঁ এই আসল দে আগে জীবন কি ছিল বস্তু কতবার দিয়েছি তুই বললো সেদিন কাজ জানো কথা বলতে পারে না। আমি জানি ওগুলো অনেক বলে যাবো দেখো এই কি করতে গিয়ে স্কুলে বলি আমাকে আজকে আজকে স্কুলে গেলে তারপরে হয়ে যাবে আমি তো আর বলবো না আমি যে মানতে তাও রাখতে এই বাড়িতে আসবে কেমন লাগে কাল আইডি পাওয়া চলছে হ্যাঁ কি এই শুনো কাল আইডিটা দিচ্ছি কিছু বুঝতে পারি না আমি আইনি সাইডে আমি ভাবলাম আজ বাইরে দিয়ে একটা বন্ধ করে জানি কি বলো কার কি সমস্যা আছে, বলো স্বর্ণ। এই যে সোনার চাঁদ, বলো কোশ্চেন পড়েছো? দেখো কোশ্চেনটা কি বলেছে,
কোশ্চেনে বলেছে 49/91 আছে, এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তারপরে একটা গুণফল বেরোবে, সেই গুণফলকে রুট ওভার করলে আমি পাবো 1। এটা কোশ্চেনে বলা আছে কি নেই? এটা তো আছে। এই সংখ্যাটাকে কি একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যেটা গুণফল বেরোবে তাকে রুট ওভার করলে মানে বর্গমূল করলে 1 বেরোবে। তুমি উল্টো প্রসেসে যাও, যে 1 কার রুট ওভার করলে পাওয়া যায়, 1 এর রুট ওভার করলে, তার মানে কি এদের দুজনের গুণফল 1 বেরোবে। তো এই ভগ্নাংশকে কত দিয়ে গুণ করলে 1 হয়? অনন্যক দিয়ে। তার মানে কি 91/49 দিয়ে গুণ করতে হবে। ও বাবা, 7 এ পড়ে 1 এর প্রশ্ন করছে। ওরে 91/49 কে মিশ্রতে নিয়ে যাওয়া হলো, এ কি প্রশ্ন? তাহলে উত্তরে কোনটা লিখবো? 91/49 যে সমান সমান দেওয়াটা নাকি একেবারে ডাইরেক্ট ওটা লিখবো? ও দাদা আপনাকে এটা লিখবো মিশ্র। কাটো ওটা। কি বলো? বাড়ি গিয়ে বুঝতে পারবো না। কি হয়েছে? দাও। এরা বদনাম করতে রেডি একদম। তোমাকে পরে তোমার বদনাম করে পরে বলতে কাউকে ভর্তি করতে দেবো না। ছি 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 ছি। আচ্ছা কোনটা দেখবো? গুণফলের বর্গমূল 1, তাহলে গুণফল সমান সমান 1 স্কয়ার। 1 স্কয়ার কেন হলো? গুণফল 1 স্কয়ার কেন হবে? তুমি এটা নিজে করেছো নাকি কাকু করে দিয়েছে? অঙ্ক ঠিকই আছে। তোমরা এখানে শোনো সৈষ্ণু, তুমি যে প্রসেসটা লিখেছো না, ও আমি একটা কথা দিয়ে প্রসেসটা করে দিই, সেটা হচ্ছে অনন্য। ওই কথাটার মধ্যে দিয়ে পুরো প্রসেস ঢুকে গেছে। আমি আগে ওরভাবেই করতাম। দেখে দেখে টুকে আবার খাতা দেখায়, লজ্জার একটা সীমা থাকা উচিত। আচ্ছা এই সাইডটা মুছে দিলাম। 7 প্রশ্নটা, সাদের প্রশ্নটা বলেছে যে আসবো 8টা পর্যন্ত অঙ্ক করাবো। দেখো সাদের প্রশ্নটা বলেছে হিসাব করে দেখি 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। আচ্ছা একই অঙ্ক সেম। আমি জাস্ট একটা ওই কোশ্চেনের ছবি আঁকছি, ভালো করে দেখো। কোশ্চেনে বলেছে কি 35/42 কে হচ্ছে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তার মানে কি এখানে একটা ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করলে আমি একটা গুণফল পাবো কি পাবো না? একটা গুণফল পাবো। আসবো বলেছে কি, ভালো করে শুনবা, বলেছে কি গুণফলের বর্গমূল 2 হবে, মানে যেটা গুণফল পেলাম তাকে যদি বর্গমূল করি তাহলে 2 পাবো। ব্যাক প্রসেস। 2 কার বর্গমূল করলে পাওয়া যায়? 4, তাহলে এখানে 4 হবে। হ্যাঁ ফ্যান চলছে তো, তুমি দেখতে পাচ্ছ না, এত স্পিডে ঘুরছে ফ্যান, মনে হচ্ছে দাঁড়িয়ে আছে জায়গায়। আচ্ছা এই আসবো। আচ্ছা এবার 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 এদিকে। তাহলে এবার হচ্ছে, তাহলে আমাকে এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করে দেখাতে হবে যাতে গুণফল কত আছে? 4 আছে। তাহলে আমাকে এই অঙ্কটার ক্ষেত্রে উল্টো প্রসেসে যেতে হবে, সেটা কি ভাগ করতে হবে। মানে 4 কে 35/42 দিয়ে ভাগ করে আমাকে দেখতে হবে। 4 কে 35/42 কে দিয়ে ভাগ করে আমাকে দেখতে হবে। হ্যাঁ স্যার বলুন। তোমাদের বাড়ি একটু পরেই তো আছে। 8:30 10:30 10:30 না 10:15 ধর, স্কুলে যাবে তো। কেন? আচ্ছা শোনো, আচ্ছা তোমরা না ওই বেশি ঝামেলাতে যাবো না, আমি একটা সহজ প্রসেস বলে দিচ্ছি। প্রসেসটা হচ্ছে এটাই, দেখো আমাকে 4 আনতে বলেছে তো। আচ্ছা 4 মানে 4 গুণ 1 হতে পারে, হতে পারে না? দেখো আমরা বেসিক্যালি জানি যে 35/42 কে যদি 35/42 এর অনন্যক দিয়ে গুণ করি, মানে 42/35 দিয়ে গুণ করে তাহলে 1 হবে। হলো
এটাকে যদি 4 দিয়ে গুণ করে তাহলে 4 হবে। শুধু শুধু কষ্ট করে ভাগ করার প্রয়োজন নেই। অনন্যা গুণ করলে 1 হয় তো, তাকে 4 দিয়ে গুণ করলে ইজিলি 4 চলে আসবে, কষ্ট করে গুণ করার প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা তাই তো ইজি অঙ্ক। তাহলে আমরা কি লিখবো? আচ্ছা তাহলে আমরা ভাগ করে করবো, বোঝানোর জন্য বলি। আচ্ছা লিখি যে 35/42 কে লেখালেখি বেকার করবো কেন, এই দাঁড়াও তো, এটা লেখো যে লেখো যে 4/35/42। লেখো যে 4/35/42। কি লিখবো তুমি বোঝো, এবার লেখার কিছু নেই, একবার উত্তর লিখতে হবে। আচ্ছা আরো যদি ভালো লিখতে তাহলে এটা লিখো 2² ভাগ 35/42। তাহলে 4 গুণ 42/35, 4 গুণ 42/35 এটাই এসে, ঠিক আছে। আচ্ছা হুম 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 আচ্ছা শোনো, তাহলে এবার কি করব, গুণ করে দেবো। এবার কি করব, তাহলে 42 কে 4 দিয়ে গুণ করে দিই, 4 দুগুণে 8, 4 4 16 আর নিচে 35। এখন দেখো যদি উপরে দিয়ে নিচে কিছু দিয়ে কাটা যায়, আমার তো মনে হচ্ছে যাবে, 7 দিয়ে দেখো যাবে, 5 7টা। আচ্ছা এখানেও যেত, হ্যাঁ 7 দিয়ে যেত এখানে, মিশ্রতে নিয়ে গিয়ে কাটা 42/35 কে কাটাকুটি করলে হতো, 7 দুগুণে 14, 4 7 8, তাহলে হলো 24/5। এবার এটাকে মিশ্রতে নিয়ে যাও, 4 5 20, তাহলে 4 গুণ 4/5। এবারে হোস্ট দিয়ে উত্তর লিখে দাও। তোমরা একটা কাজ করতে পারো, এই যে অঙ্কের যে ছবিটা এঁকে দিয়েছি না, এটাও পারলে রাফে সুন্দর করে টুকে রাখতে পারো, ব্যাক প্রসেস। খুব সহজ অঙ্ক, এত মাথা খারাপ কেন? কি গো কাচের বয়ামে আটকে রাখতে হয়, কি করা যাবে বলো? আচ্ছা হয়ে গেছে কিনা বলো? তাহলে রিমি কি বুঝলে? আচ্ছা যদি এখানে কোশ্চেনে 2 এর জায়গায় 5 দিত তাহলে কি হতো বলো তো? যা ভুলে গেল, 2 এর জায়গায় 5 দিলে এখানে 25 হবে, তাহলে এটা 25 দিয়ে গুণ করতে হতো। আবার তাহলে 5 এর স্কয়ার ভাগ ওইটা, তাহলে 5 এর স্কয়ার মানে 25 গুণ ওইটা অনন্য হয়ে যেত, একই হতো, সেম জিনিস। 100 মানে 10,000, 100 স্কয়ার 10,000, অত আসবে না। আচ্ছা শোনো, এই অঙ্কগুলো তোমাদের 2 মার্কে আসলেও তোমাকে জাস্ট এই বেসিক ক্যালকুলেশনটা রাফে দেখাতে হবে অথবা অঙ্কের মধ্যে দেখাতে হবে, দিয়ে উত্তর করে দিতে হবে। হ্যাঁ কোন স্যার থেকে বুঝে নেবে, হ্যাঁ করেই নেবে। করতে হবে না এই গরমে, তোমাদের তো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মিশ্র ওইটাও রাফে দেখবা আবার। আচ্ছা আরে সাবাস, বাড়ি কাজ লেখো, পরের দিন শেষ করে দেবো। হ্যাঁ আচ্ছা পেজ নাম্বার 139-এর 8 থেকে 15 পর্যন্ত করে আনবা। আর এখানে পরের অঙ্কগুলো হচ্ছে সহজ আছে, খুব সহজ অঙ্ক দিয়েছে, করে আনছো?
আমার সবগুলো জানছে আরো ভালো। 14 পর্যন্ত। শোষণ দাদুর ওখানে কোথায় চলছে? কি জানি মানে তুমি অঙ্ক করো না দাদুর কাছে? না, পরের দিন আগে শেষ করবো তারপরে তো, তারপরের দিন পরীক্ষা হবে। কোথায়? হ্যাঁ অঙ্কের ছুটি, এবার বিজ্ঞান হবে। এটা বিজ্ঞানে আসে যা। হ্যাঁ তোমার বই দেখি কার হয়, দেখি বই দেখি। অত সময় নেই আমার, কার কবে অত দেখি। আজকে রিম্পি দাও, তোমার সামনের বছর আসছে মাসে আবার হবে। রিম্পি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ নেবো না কেন বাবা? আমার না খুব হাসি পায়। ছেলেগুলো তো বেশি বুঝে গেছে। আচ্ছা, তোমাদের প্রথম পরীক্ষার সিলেবাসের মধ্যে আমাদের একটা অংশ কমপ্লিট হয়ে গেছে, এরপরে দ্বিতীয় অংশ হচ্ছে আলো। তোমাদের সন্ধ্যাবেলা কোনোদিন পড়া থাকে? করে দাও এক্সট্রা ক্লাস, গরমে ছুটি পড়ে গেছে। এক্সট্রা ক্লাস করে দাও, গরমে ছুটি পড়ে গেছে। সন্ধ্যাবেলা না হলে আলো বোঝা যাবে না। তুমি এক্সট্রা ক্লাস করে দাও, গরমে ছুটি পড়ে গেছে। গরমে ছুটি পড়ে গেছে। ওরা সোমবার থেকে ছুটি তো এক মাসের জন্য। এই তোরা চুপ কর তো, এক মাস ওরা ওই 4:30 কিংবা 4টে থেকে। আচ্ছা আলোটা নাই পরে করাবো। না না এক্সট্রা ক্লাস করো। ইয়ে করো। আচ্ছা 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 শোনো শোনো, আলো করাতে না, আচ্ছা আলোতে কি আছে দেখি ফার্স্ট। আলোতে বেসিক জিনিসই আছে। আজকে পরের দিনটা আলোতে প্র্যাকটিক্যাল করাবো। কোনো আলো তোমাদের এইখানে যা সিলেবাস বাকি আছে না, এই মনে হচ্ছে তো সামনের মাসে সব সিলেবাস শেষ হয়ে যাবে। তার জন্য তো বলছি পড়াতে হবে না, তুমি এতে একটা ক্লাস দাও। আসমানি মানে হচ্ছে আকাশের কালার। আলো পড়া, আলো আলো এক্সট্রা ক্লাস করলে আলো পড়া। আচ্ছা আলোতে আসি। দেখো না নেক্সট ক্লাস নেই। না না আলো আলো আজকে আলো হয়ে যাবে। আচ্ছা শোনো, আরে লাগবে না। বিষয়টা হচ্ছে যে কতগুলো বেসিক জিনিস আগে না জানলে না ওই 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 যেগুলো পরবর্তীতে হবে সেগুলো বুঝতে পারবো না। বিষয়টা হচ্ছে আলো পেজ নাম্বার এখন বই বার করতে হবে না, বই বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ টপিক এই কথা না কথা না, এই কথা বলো না, কবার বলতে হবে এক কথা। চুপ থাকো। শোনো বিষয়টা হচ্ছে যে দেখবে যে রাত্রির বেলা না আকাশের দিকে তাকালে একটা বড় থালার মতো জিনিস দেখা যায়, সেটাকে বলা হয় চাঁদ, তাই না? আবার হচ্ছে অনেক ছোট ছোট বিন্দু বিন্দু দেখা যায়, তাদের বলে তারা বা নক্ষত্র। আবার অনেকগুলো দেখা যায় এইখানে উড়ে ওইখান দিয়ে পড়ে যাচ্ছে দুরুম করে, উল্কাপিণ্ড, তাই না? সেরকম তা বিষয়টা হচ্ছে তেমনই একটা নক্ষত্র হচ্ছে আমাদের প্রিয় সূর্যি মামা, তাই না? সূর্য সূর্য দেখবে যে আলোর অনেক ঘটনা দেখা যায়। কেমন ঘটনা দেখা যায়? দেখবে যে সকালবেলা কখনো কখনো ওই দিক থেকে মনে হয় হলুদ কালারের আলো আসছে,
ঘুম থেকে উঠবে তো সকালবেলা, তারপর তো দেখবা। তারপরে দেখবা একদম সন্ধ্যের আগে আগে ওই দিঘির ওই সাইডে গেলে দেখা যায় কি সূর্য লাল কালারের ডিম লাইনের মতো। আচ্ছা, বিকেল বেলা দিঘির ধারে গিয়ে দেখবো। আচ্ছা, এইভাবে অনেক কিছু করতে করতে দেখা যায় এই গাছ, এই গরমকালে না বাস স্ট্যান্ডে আগে বড় বড় যখন গাছ থাকতো, এখন তো আর নেই, দেখা যেত কি গাছ তো উপরে আছে, নিচে এরকম গোল্লা 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 চাকা তৈরি হয়েছে হয়েছে না, লাড্ডু না। তাই এইগুলো কিসের জন্য তৈরি হতো? সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে পড়তো, তাই এখানে সূর্যের প্রতিকৃতি তৈরি হতো। এখন অনেক জায়গায় গাছ দেখা যায়। তাই মনে করো কখনো কখনো দেখা যায় কি বালতির মধ্যে জল বললে মনে হয় কি বালতির তলা উপরে উঠে এসছে, তাই না? এগুলো প্রত্যেকটাই কিসের ঘটনা? আলোর ঘটনা। তবে আমরা সাধারণত জানি কি আলো পাওয়া যায় জড় বস্তু থেকে, আলো পাওয়া যায় জড় বস্তু থেকে। যদি তুমি বলবা কোন একটা সজীব প্রাণীর নাম বলবা যার থেকে আলো পাওয়া যায়। জোনাকি পোকা। কি বলো? জোনাকি পোকা থেকে আলো পাওয়া যায় কি যায় না? যায়। আচ্ছা, তাহলে এখন আলো তৈরি হয় যে অংশ থেকে সেটাকে আমরা কি বলবো? আলোর উৎস। আলো যে অংশ থেকে তৈরি হয় তাকে আমরা কি বলবো? আলোর উৎস। একটা স্টিলের স্কেল দাও। তাহলে আলো যেখান থেকে তৈরি হয় তাই কি বলবো? আলোর উৎস, তাই না? সেই আগে ঠাকুমারা ভূতের গল্প বলতে মন করে। আচ্ছা, তাহলে আলোর উৎস। এখন দেখবো যে এখানে বাল্ব কটা আছে? একটা। তাহলে এটা হলো একক আলোর উৎস। যদি এখানে এক গাদা বাল্ব থাকতো তাহলে অনেকগুলো আলোর উৎস হয়ে যেত। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে দেখো এই যে আলো, এটা বাল্ব থেকে সরাসরি আলো তৈরি হচ্ছে। এই আলোটা গিয়ে বোর্ডে পড়ছে। তুমি ধরো বাল্ব দেখছো না, তুমি বোর্ডের দিকে তাকিয়ে আছো, তাহলে বোর্ড তুমি দেখতে পাচ্ছ তো? তাহলে বোর্ড তুমি দেখলে কি করে? আলোর সাহায্যে। কিভাবে? দেখো, এই আলো বা সূর্য থেকে যে আলো আসছে সেটা মনে করো আমাদের ঘরের মধ্যে তো সরাসরি ঢুকছে না, আশেপাশে যা কিছু যে গাছপালা আছে, পাশের বাড়ির দেওয়াল আছে, সব জায়গায় আলোটা ধাক্কা খেয়ে আমাদের ঘরের মধ্যে আসছে। সেইটা থেকে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। রাত্রিবেলা সূর্যি মামা থাকে না, আলোও থাকে না, আলোর প্রতিফলনও হয় না, তাহলে আমরা দেখতেও পাই না। তাহলে আমরা আসবো আসবো এত এত কথা না ঈশান, কোনো কথা হবে না, শুনো শুধু। তাহলে আলো বা কোনো বস্তুকে আমরা দেখি কি করে? আলো যখন সেই বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে তখন আমরা দেখতে পাই। হলো? এখন মনে করো সবুজ কালারের বস্তু হলে সবুজই দেখবো, কালো কালারের বস্তু হলে কালো দেখবো, লাল হলে লাল, গেরুয়া হলে গেরুয়া, তাই না? সাদা হলে সাদা। হ্যাঁ, রাত্রেবেলা দেখাচ্ছি। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আলোর উৎস, আলোর উৎস আছে, আলোর উৎস আছে। তাহলে যে সকল বস্তু থেকে সরাসরি আলো উৎপন্ন হয় তাদের বলবো কি সপ্রভ বস্তু বা আলোর উৎস। যেমন হতে পারে সূর্য, হতে পারে তারা, হতে পারে জোনাকি পোকা, হতে পারে মোমবাতি, হতে পারে প্রদীপ, হতে পারে। আচ্ছা, আবার যে সকল বস্তু থেকে যেসব বস্তু নিজস্ব আলো নেই তাদের কি বলবো? অপ্রভ বস্তু। যেমন চা, টেবিল, চেয়ার, মানুষ, মিষ্টি, লাড্ডু, ডিম হয়েছে। আচ্ছা, দেখি যদি অরিজিৎ বলতে পারে। অরিজিৎ মনে করে কেরোসিনের লম্ফ আছে, তাহলে কেরোসিনের লম্ফ সপ্রভ না অপ্রভ? কেন? কেরোসিনের প্রাণ আছে। আচ্ছা, সপ্রভ মানে কি বললাম অর্পণ? সপ্রভ মানে হচ্ছে যা নিজস্ব আলো আছে, তাই না? তাহলে কেরোসিনের লম্ফ আগুন ধরে দিলে নিজেই জ্বলবে, হয়ে গেল। পরেরটা হচ্ছে পেন, আমরা যে পেনে লিখি বা মার্কার, এর আলো নেই, বলে এটা আগুন ধরিয়ে দেবো, কেউ চলবে না, দরকার নেই। কেরোসিনে তো সাহায্য নেই, চলে। আচ্ছা, পরেরটা হচ্ছে জামার বোতাম, সপ্রভ নাম। আসলে কি বলতো, এখানে যার যেটা কাজ সেই ভিত্তিতে। কেরোসিন লম্ফের কাজই হচ্ছে
আলো দেওয়া, ওই জন্য। আচ্ছা পরেরটা যদি বলি মোমবাতি, জ্বলন্ত মোমবাতি, না। আচ্ছা জ্বলন্ত বাল্ব, আলোর উৎস, কি করে জ্বলছে? স্কেলের আলো নেই, তাহলে তাহলে দাদা একটা কাজ দিতে ওই রেডিয়াম স্কেল। হ্যাঁ বলো। হ্যাঁ তাই তো, ওরে এর মধ্যে ব্যাটারি আছে, যেটা চার্জ হয় এটা চালালে, এমনি এমনি হয় না। আচ্ছা পরেরটা যে জোনাকি পোকা কেমন হবে দীপিকা? সপ্রভ। ছাতা কেমন হবে? অপ্রভ। জামা প্যান্ট, চশমা, অপ্রভ। চশমায় টুনি লাইট লাগিয়ে দেবো, তাই? হ্যাঁ হ্যাঁ, জামা প্যান্টে লাইট থাকে। আচ্ছা এবার শোনো, এই যে এত কথা না, মনে করো একটা কার্ডবোর্ড আছে, কার্ডবোর্ড আমার কাছে নেই, একটা সমস্যা হয়ে গেছে। এই কার্ডবোর্ডের মাঝখানে সুচ দিয়ে একটা ফুটো করলাম, ভালো করে শোনো, সুচ দিয়ে ফুটো করলাম, দিয়ে পেছন দিক দিয়ে লাইট দিলাম, তাহলে এখানে খুব সরু আকারে একটা আলো আসবে না? সেরকম আলোকে আমরা বলবো কি বিন্দু আলোক উৎস। কি বলবো? বিন্দু আলোক উৎস। না না, বিন্দু আলোক উৎস। হ্যাঁ হ্যাঁ, একটা তাহলে বিন্দু আলোক উৎস। কিন্তু যদি এখানে অনেকগুলো ফুটো থাকে তাহলে বলবো কি গুচ্ছিত আলোক উৎস। কি বলবো? গুচ্ছিত আলোক উৎস। আচ্ছা এরপরে চলে আসি নতুন চকচকে থালা বা আয়না। আয়নাতে কি হয়? মনে করো এখানে আয়না আছে, তাহলে এখানে আলো পড়লো, আলো কি হয়ে যায়? প্রতিফলিত হয়ে যায়। আয়নার জায়গায় যেটা চকচকে স্কেল হতো তা হতো, তাই তো? চকচকে বোর্ড মানে চকচকে তল হলেই সেটাকে যাবে না অত সহজে। আচ্ছা আচ্ছা হয়েছে, শোনো, তাহলে আমরা এখানে আলোক উৎস কটা পেলাম? দুটো। একটা হচ্ছে কোশ্চেন, অত না, পরে কোশ্চেন হবে। একটা হচ্ছে হ্যাঁ আইবা বলো। এটা তো আয়না, আয়নাতে প্রতিফলিত হবে, তাহলে শোকেসের কাজগুলো থাকে ওগুলো তো ভিতরে যায় না। শোকেসের কাজ মানে আয়না না? এই আয়নার কথা আমি বলছি না, এগুলো কি কাজ থাকে না? কাজ থাকে, হ্যাঁ ভিতরে তো আলো যায়, চাই তো। এগুলোতে আলো যায় না। এর পিছনে একটা লেয়ার দেওয়া থাকে, আগে পারদের দেওয়া হতো, এখন হচ্ছে রূপোর লেয়ার দেওয়া হয়। এবার অনেক চকচকে পদার্থের লেয়ার দেওয়া হয় যাতে পেছন দিকে আলোটা, আর তারপরে পিচবোর্ড দেওয়া থাকে। পেছন দিকে আলো নেই বলতে পিচবোর্ড দেওয়া আছে, দেওয়া আছে না পিচবোর্ড? আয়নার পেছনে পিচবোর্ড দেওয়া থাকে। খুলে নাও হনুমান, এটা দিলে কি ওটা অ্যালকোহল না। কি? এটা দিলে আলো পেছন দিকে চলে যায় না, ঠিক আছে? আচ্ছা শোনো, তাহলে বিষয়টা হচ্ছে কি যখন কোনো বিন্দু, কখন কোনো বিন্দু উৎস থেকে যখন আলো নির্গত হয় সেটা কি বলবো? বিন্দু আলোক উৎস। যদি অনেক বড় আলোক উৎস থেকে আলো নির্গত হয় তাকে আমরা কি বলবো? বিস্তৃত আলোক উৎস। হয়ে গেল। এখন মনে করো আলোক উৎস তো বুঝলাম, দেখবা যে যদি এটা কাগজ হয় আর এটা বাল্ব হয়, আর যদি এটাকে আমি বোর্ডে ঠেকাই তাহলে দেখবা যে বোর্ডের পেছন থেকে যাও, দেখো যে আলোটা যেটা আসছে সেটা কাগজে আটকে যাচ্ছে না, কিন্তু কাগজ কি পারাপার করতে পারছে? এই পারছে তো, দেখো কাগজের উপর দিয়ে আলো দেখা যাচ্ছে তো, পারছে, কিন্তু ভালোভাবে পারছে না। আচ্ছা এক নাম্বার। দুই নাম্বার, যদি আসবো, দুই নাম্বার, যদি বাল্বের উপরে বই ধরি তাহলে বই ভেদ করে কি আলো আসতে পারছে কাগজের মতো? পারছে না। যদি এর উপরে আমি স্বচ্ছ একটা কাঁচ ধরতাম তাহলে বের করে সহজে বেরিয়ে আসতে পারতো? নেই। যাই হোক, তাহলে সহজে বেরিয়ে আসতে পারতো আলো। ওই ওই ডিসপ্লেটা খুলে দাও। আচ্ছা তাহলে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, তাহলে কি পেলাম? পেলাম যে আলো বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে একদিক থেকে ওদিকে যেতে পারে। প্রথমটা কি পেলাম? যদি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে আলো পুরো সম্পূর্ণরূপে সরাসরি যেতে পারে তাকে কি বলবো আমরা? স্বচ্ছ মাধ্যম। কি বলবো? যেমন পরিষ্কার জল, স্বচ্ছ জল হতে পারে, তাই না? দুই নম্বর হচ্ছে কি বাতাস হতে পারে। আচ্ছা দুই নম্বর হচ্ছে কি অস্বচ্ছ বস্তু কোনটা? যার মধ্যে দিয়ে আলো একদমই যেতে পারলো না, যেমন এই বইটা, তাই তো? মোটা পিচবোর্ডের টুকরো, কাঠ, লোহার টুকরো ইত্যাদি কি হবে? ওটা তো ওটা অর্ধ স্বচ্ছ। কিন্তু পেপারে আমরা কি দেখলাম? পেপারে আলো এই এই ওটো ওটো তালাই চাপ মারো।
আরে অত স্পিডে না আসছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ পিচবোর্ড। আচ্ছা তোমরা যদি এমনি পিচবোর্ড ব্যবহার করো তাহলে সেটা হচ্ছে অস্বচ্ছ বস্তু। কিন্তু যদি কাঠের গুলো, কিন্তু যদি প্লাস্টিকের যে পিচবোর্ড গুলো আছে সেগুলো হচ্ছে কি বলতো অর্ধ স্বচ্ছ। আমার বাজারে এখন কিছু পিচবোর্ড বেরিয়েছে যেগুলো সম্পূর্ণ স্বচ্ছ। ঠিক আছে, তাহলে তাহলে কাগজ স্বচ্ছ না অস্বচ্ছ? ঈষৎ স্বচ্ছ মানে বা অর্ধ স্বচ্ছ হয়ে গেল। যদি বলতাম এই বইটা স্বচ্ছ না অস্বচ্ছ, যদি একটা কাঁচের টুকরো নিতাম তাহলে সেটা স্বচ্ছ মাধ্যম হতো। হ্যাঁ ওইটা ঠিক আছে। কি হয়েছে? আচ্ছা এবার হচ্ছে আলোক রশ্মির গুচ্ছের কথা জানতে হবে। আলোক রশ্মির বলো ফুটো করে, আলোক রশ্মি ফুটো না, এটা হচ্ছে ওই অস্বচ্ছ বস্তু নিয়ে করতে হবে। দেখাবো আগামী ক্লাসে, এখন হবে না, আগামী ক্লাসে একটা ক্যামেরা দেখাবো। আচ্ছা শোনো, আলোক রশ্মি গুচ্ছ বলতে কি বোঝায়? শোনো, আলোক রশ্মি গুচ্ছ বলতে কি, যখন এক গাদা অনেকগুলো আলোক রশ্মি একই দিকে যেতে থাকে সেটাকে আমরা কি বলবো? আলোক রশ্মি গুচ্ছ। আলোক রশ্মি গুচ্ছ তিন ধরনের হতে পারে। কেমন? মনে করো এক গাদা আলোক রশ্মি মনে করো একই দিকে সোজা চলে যাচ্ছে, সেগুলোকে আমরা কি বলবো? সমান্তরাল। দেখো একটার সঙ্গে অপরটার দূরত্ব সবসময় কি সমান, এদের কি বলবো আমরা? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। কি বলবো? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। হয়েছে? না না না, কখন হচ্ছে আমি দেখলাম যে একটা বিন্দু উৎস থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ এটা টর্চ হয়, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অপসারী। এটা বোঝো যে এটা হচ্ছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ। আরেকটা জিনিস দেখা যায় কি, বিভিন্ন উৎস থেকে আলো একটা নির্দিষ্ট বিন্দুতে চলে আসছে, বিভিন্ন উৎস থেকে আলো একটা বিন্দুর দিকে আসছে, সেটাকে আমরা কি বলবো? অভিসারী। কি বলবো? অভিসারী। এ বোঝুন যে অপসারী আর অভিসারী কি করে বুঝবো? দেখো ভালো করে, অপসারী মানে হচ্ছে আসবো উদাহরণ বলছেন, মানে মনে রাখবো কি করে বিষয়টা? অপসারী মানে হচ্ছে একটা থেকে অপরের দিকে চলে যাচ্ছে, একটা জায়গা থেকে অপরের দিকে ছড়িয়ে পড়ছে, তাই হচ্ছে অপসারী। এটা অভিসারী মানে কি অনেক জায়গা থেকে নিচের দিকে চলে আসে, এটা কি হচ্ছে অভিসারী। তোমরা অপসারীটা মনে রাখবা, অভিসারী মনে রাখবে। হ্যাঁ অভিসারীর উদাহরণ কি বলতো? না, অভিসারীর উদাহরণ হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সে যদি সমান্তরাল আলোক রশ্মি পাঠানো যায় তাহলে দেখা যায় কি আলোক রশ্মি গুলো, হ্যাঁ না উত্তল লেন্স, তাহলে দেখা যায় কি উত্তল লেন্সে আলোক রশ্মি গুলো কি হয়? সব কিনতে পাচ্ছি আলোক রশ্মি গুলো। হ্যাঁ বলো। না না মানে তোমরা বলতে যে এদিকে বেরিয়ে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা তো বেরোবে, দাঁড়িয়ে থাকবে না। আচ্ছা তাহলে এটাকে কি বলা হচ্ছে? এই ঘটনাকে আমরা কি বলবো? অভিসারী। কি বলবো এটাকে? অভিসারী। অপসারী মানে কি এক স্থান থেকে অপরের দিকে চলে যাচ্ছে, তাই সেটাকে আমরা কি বলবো? অবস্থা। তাহলে আলোক রশ্মি গুচ্ছ ক ধরনের হবে? তিন ধরনের। একটা হচ্ছে সমান্তরাল, একটা অপসারী, একটা অভিসারী। এগুলো হ্যাঁ সমান্তরালের উদাহরণ হচ্ছে মনে করো কোনো সমতল মাধ্যমে সূর্যের আলো হতে পারে, কোনো সমতল মাধ্যমে আপতিত আলোক রশ্মি, কোনো সমতল মাধ্যমে আপতিত আলোক রশ্মি সমান্তরাল আলোক রশ্মি হয়। দেখো সমান্তরালে আলোক রশ্মি পড়লো, সমান্তরালে বেরিয়ে চলে গেল। ঠিক আছে? আচ্ছা দেখি একটুখানি,
না প্র্যাকটিক্যাল করানোর তো সেই মোটর নাকি না না আজকে সবাই নিজে নিজের জায়গা থেকে দেখতে পারবো। না না লেজার লাইট বেরোবে না। এটা কাগজ, এরকম করে দেখতে হয়। আর এটাও কাগজ, এটা হলো বাঁকা আর কি। আরে দাদা কার্ডবোর্ডের পেপারগুলোতে করলে ও ভিতরে সাউন্ড আর ওখানে কাঁচ লাগানো আছে ওদিকে দেখা যাবে আছে কাঁচ লাগানো ওই পিচ বোর্ডে ওইগুলো বানালেই হয় ছেলেবিলির কিপটে বলতে বলতে এত অভ্যাস হয়ে গেছে কিছু হলেই কিপটে। এটা বানিয়েছিলাম আজকে 3 বছর আগে। তুমি দেখছিলে? কেন দেখছিলে? আমি কষ্ট করে পড়াচ্ছি, তুমি ওদের মনে মনে দেখছিলে? আচ্ছা খুব ভালো, ওটা যার তাকে দিয়ে দাও। আচ্ছা খেয়াল করে দেখবো যে এই পাইপটা সোজা আছে না, ধরো দেখো যে ওই সোজা পাইপের মধ্যে দিয়ে বাল্বটা দেখা যাচ্ছে কিনা দেখো। পাঁচের জনকে দাও, সবাইকে দাও, একটু একটু করে সবাইকে দাও। আর এই বাঁকাটা দিয়ে সরাসরি এটাকে দেখা যাচ্ছে কিনা দেখো, টানা হাঁচা করবার জন্য ছিঁড়ে না যায়। ভালো কথা এই এটাকে দেখা যাচ্ছে কিনা। পাঁচের জনকে দাও, পাঁচের জনকে দাও। যাচ্ছে দেখা যাচ্ছে? যাচ্ছে না, পাঁচের জনকে দাও। আরে ওই একবার দেখেছো তো, দেখো দেখা যাচ্ছে কিনা। বাল্ব দেখবো, হোল্ডার দেখবে ও, দেখা যাচ্ছে না? আচ্ছা পাশে দিতে, পাশে দিয়ে দাও, হয়ে গেলে পাশে দিয়ে দাও। দেখো বাল্বটা দেখা যাচ্ছে কিনা। দীপকে দাও, দীপকে দাও, এই যার হাতে দীপকে দাও, সহিষ্ণু দীপকে দাও। দেখো ওটা দিয়ে সোজা করে দেখা যাচ্ছে কিনা দেখো লাইটটাকে, ওর সবাই দেখুক, দেখা যাচ্ছে? পাঁচের জনকে দাও, পাঁচের জনকে দাও। পাঁচের জনকে দাও, পাঁচের জনকে দাও, দেখা যাবে না, পাঁচের জনকে দাও। তাকাচ্ছে কেমন করে। তুই সোজাটা দিয়ে দেখতে পাচ্ছ না? তুই কেমন অন্ধ? দেখো দেখো দেখো, যাচ্ছে ওটা দিয়ে, যাচ্ছে। তাই কই নিয়ে আসো দেখি, একজনে যাও। মা এটা খুললো কি করে? সাইডেরটা দিয়ে দেখতে হতো। বেটা ছেলে পেলেও হয়েছে শয়তানের বাটখোরা। ধরো কিছু হয়নি, এবার হবে।
এটা ডাকছে তো দাদা যা দাদা দেখি হবে না এটা আমার ওই আমাদের দেখো দেখা যাচ্ছে কিনা। এই, আমাদের লাইনে দে আমার আমাদের লাইনে দে। কেমন করে দেখবো দাদা কেমন করে দেখবো এইভাবে না এইভাবে তোমার যেভাবে লাগে সেভাবে দেখো। কিন্তু দেখতে পাচ্ছি এর মধ্যে উপরে দেখতে হবে মুখে আগে না তুই ওই এটা কি সবাই তো এটা তো আমার যাবে এই এদিকে রে পেছনে টুকরা দিয়ে সামনে আলাদা এই অশুভ কেন হয়েছে হয়েছে। এদিকে দে এদিকে এদিকে ওটাকে স্ট্র বানাতে স্ট্র দেখো দেখো দেখো। এই এদিকে রে এ দেখছিস তো তুই দেখছিস তো কালো দেখলে আই নে ও দেখে দেখতে হবে না উপরের দিকে দেখে উপরের দিকে দেখে এই আমাকে আমি দেখিনি দাদা আর লাগেনি সত্যি দেখেছে আচ্ছা তাহলে একটা জিনিস দেখা গেলো কি, দাও হয়ে গেছে দাও, তোমাকে দেখে সবাই হেসে ফেললো। নাও হয়েছে হয়েছে। আরে 5 বছর দেবে এই সনদি সামনে চলে আসো। ধরো শর্ট মারবো না শুধু এই দাও। ছুট। আচ্ছা দেখো ভালো করে দেখো কতগুলো জিনিস দেখো, দেখো যে এই যে পাইপের মধ্যে কাগজটাকে মুড়িয়েছি এটা সোজা আছে না, তাহলে আমরা তাকাচ্ছি সোজা হচ্ছি, সেই জন্য আলোকে বাল্বটাকে আমরা দেখতে পাচ্ছিলাম, তাই না? কিন্তু এই পাশের পাইপটা বাঁকানো আছে, যখন আমরা তাকাচ্ছি এবার তাহলে আমরা তাকাচ্ছি এই দিকে, তাই তো সোজা তাকাচ্ছি, তাহলে কিন্তু বাল্বটাকে দেখতে পাচ্ছি না, কারণ কি আমাদের তাকানো দৃষ্টি তো সোজা। যদি আলো বেঁকা হয়ে সাপের মধ্যে ঢুকে পড়তে পারতো তাহলে আমরা দেখতে পারতাম বাল্বটাকে, তাই তো? অথবা না না, অথবা যদি নিচের দিকেই তাকাই, আসবো আসবো, অথবা যদি এরকম করে তাহলে কি আমরা তাকাচ্ছি সোজা কিন্তু এই পাইপটা তো বাঁকানো নিচের দিকে, তাই না? তা আলো কি আমাদের নিচের দিক থেকে পুরো এই নিচের অংশ দিয়ে বাল্ব যদিও আছে, যদি আমি একদম বাল্বের সঙ্গে ঠেকিয়েও নিই তাও কিন্তু আমি এটা দিয়ে দেখতে পাবো না। কারণ কি? কারণ আলো এখান থেকে সোজা এইটুকুনি আসছে, আলো সোজা কোনটুকুনি আসছে এইটুকুনি, এর পরের অংশে কি আমি আলো দেখতে পাবো, বাল্বটাকে দেখতে পাবো? পাবো না। এর কারণ কি? আলো সরলরেখায় চলে, আলো কেমন ভাবে চলে? সরলরেখায় চলে, ঠিক আছে? যদি সরলরেখায় না চলতো না তাহলে তো খুব মুশকিল হয়ে যেত। কারেন্ট ছাড়া আলো চলছে কত সুন্দর। আচ্ছা তাহলে এখন শিক্ষক বইটা বার করে দেখাতে শুরু করে দাও। হ্যাঁ তাহলে আবার 1 বছর চলে যাবে এই পাইপ দিয়ে। হ্যাঁ হবে না তো, লেজার পরের দিন লাগবে না, তারও পরের দিন লাগবে। লেজার দেখাও। আচ্ছা যারা টেক্সট বইয়ে দেখাচ্ছ তারা, যারা টেক্সট বইয়ে দেখাচ্ছ তারা পেজ নাম্বার 15 থেকে 18 পর্যন্ত দেখাও। যারা টেক্সটে দেখাচ্ছ তারা পেজ নাম্বার 15 থেকে 18 পর্যন্ত দেখাও। যারা শিক্ষক বইয়ে দেখাচ্ছ তারা পেজ নাম্বার 26, পেজ নাম্বার 26-এ চলে আসো। ও না 26 কেন, পেজ নাম্বার 22-এ, 22 হয়েছে? হ্যাঁ 22-এ হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 2 দেখো আলোর উৎস কাকে বলে? যেখান থেকে আলো উৎপন্ন থাকে আলোর উৎস বলবো। আলোর উৎস 2 ধরনের হয়, আকৃতিগত আর প্রাকৃতিক। আকৃতিগত 2 ধরনের, বিন্দু আর বিস্তৃত। প্রাকৃতিক হচ্ছে সপ্রভ আর অপ্রভ। আচ্ছা একটা কোশ্চেন না আমি এখানে আলোচনা করতে গিয়েও করলাম না, যেমন হচ্ছে সোনার চাঁদ, কেমন? ও স্কেলটা তুমি ব্যাগের তলে ঢুকিয়ে রেখেছিলে? আচ্ছা
তাহলে এখন বিষয়টা হচ্ছে যে মনে করো এটা বাল্ব হচ্ছে, বাল্বের বৈশিষ্ট্য কি? আলো জ্বলবে। এটা একটা সপ্রভ বস্তু, এর নিজস্ব আলো আছে হয়েছে, আর আমার মুখটা হচ্ছে চাঁদ। না আচ্ছা বলছেন তাহলে আচ্ছা প্রথম, আচ্ছা মানুষের নিজস্ব কোনো আলো নেই, তাই তো? সূর্যি মামার আলোতে আলোকিত হয়। খেয়াল করে দেখো এই আলোটা আমার মুখে পড়ছে, আমার মুখ থেকে, মুখটাকে তুমি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? পাচ্ছ। এর মানেটা কি? এর মানে হচ্ছে আমার মুখ থেকে নিঃসৃত আলোকেই তুমি দেখতে পাচ্ছ। তাহলে এক্ষেত্রে আমার মুখটা বা যে চাঁদ আছে সেই চাঁদটা একটা আলোর উৎস হিসেবে কাজ করছে কি করছে না? তাহলে অপ্রভ বস্তু কিন্তু আলোর উৎস হিসেবে কাজ করতে পারে। মানে বুঝতে পারলাম, আপনি বলতে চাইছেন চাঁদের কোনো নিজস্ব আলো নেই, চাঁদ অন্যের আলোতে আলোকিত হয়। আমি ওইটুকুনির পরের কথাটুকুনি বলেছিলাম, তুমি ওইটুকুনিতে থেমে গেছো। আমি বলতে চাইলাম যে চাঁদ একটা অপ্রভ বস্তু, ওর নিজস্ব আলো নেই, কিন্তু তাহলে চাঁদ কাছে কাছে কিন্তু সূর্যের আলো যখন চাঁদের উপরে পড়ে তখন চাঁদ থেকে আলো প্রতিফলিত হয় বা চাঁদ থেকে আলো নিঃসৃত হয়, তখন চাঁদকে আমরা আলোর উৎস হিসেবে দেখতে পারি কি পারি না? পারি। তাহলে অপ্রভ বস্তু কিন্তু আলোর উৎস হিসেবে কাজ করতে পারে। তাহলে তো সবই ধ্বংস হয়ে যাবে। তুমিও সেই অরজিতের মতো প্রশ্ন করছো। দিগনগরে চাপ মেরে তুমি গুগল হয়ে লন্ডনের ছবি দেখতে চাইছো। হ্যাঁ, লন্ডন না জাপানের ছবি দেখছি। হ্যাঁ, অনেক ছবি দেখবো। আমি তিনটা ছবি সাবস্ক্রাইব জাপানের ছবি। আচ্ছা 3 প্রশ্ন, সপ্রভ, 4 অপ্রভ, 5 বিন্দু আলোক, একদম কি বললে 3 4 5? 3 4 5, 1 2 3 দুই তিন 8 স্বচ্ছ মাধ্যম, 9 অস্বচ্ছ মাধ্যম, 10 ঈষৎ স্বচ্ছ মাধ্যম, 7 আসবে। 12 আলোক রশ্মি গুচ্ছ, 13 সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, 14 অপসারী আলোক রশ্মি গুচ্ছ, 15 অপসারী আলোক রশ্মি গুচ্ছ। অল্প পড়া যাবে। একদম একটুখানি পড়া, আর একটুখানি টাইম থাকলে বলো না। যারা যারা দাগে হওনি একবার দাগিয়ে নাও। 2 3 4 5। আচ্ছা এরপরে হচ্ছে 8 9 10 12 13 14 15 হয়ে গেছে, দেখো না এটুকুনি আছে। ছবি দাও। মারে দেবো। কোন চ্যাপ্টার থেকে বড় নম্বরে প্রশ্ন আসবে? আমরা তো বই বাদ দিয়ে তুমি একটু ভালো করে দেখো কিভাবে 12 নম্বরে প্রশ্ন আসছে। এটা কার বই গো? রিম্পিয়ানো। এই শোনো শোনো এই জনগণ, যারা যারা দাঁড়াও আসবো, যারা যারা এখনো গুরু দক্ষিণা দাওনি সকলের কাছে অনুরোধ আগামী ক্লাসে অবশ্যই আনবেন মনে করে। ওকে, ধন্যবাদ। এবার যার যার প্রশ্ন আছে বলে গেল। ছবি দাও। দাদা ছুটি। ছবি দাও। অত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিছু মাথায় ধরলো না। দক্ষিণা।